আপনি কি করবেন যদি জানতে পারেন যে স্বামীর জন্য আপনি প্রাণ বিসর্জন দিতে পারেন, সেই ব্যক্তিই আপনাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে বিয়ের বার্ষিকীর রাতেই নদীতে ফেলে দিয়েছে, শুধুমাত্র আপনার সম্পত্তি হাতানোর জন্য? শিউরে ওঠার মতো এই গল্পটি মুম্বাইতে রাত 2টোর সময় শুরু হয়, যখন এক কোটিপতি ঘরের মেয়ে আনিয়াকে আবর্জনার মতো রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতারক স্বামী একটি মস্ত বড় ভুল করে ফেলেছিল। সে জানত না যে তার স্ত্রীকে বিক্রম বাঁচিয়ে নিয়েছে, যে ছিল একজন দরিদ্র বাইক ট্যাক্সি চালক, কিন্তু অত্যন্ত সাহসী মানুষ। একটি জীর্ণ ভাড়া ঘরে প্রতিশোধের এমন এক পরিকল্পনা করা হলো, যেখানে শিকারী নিজেই শিকারে পরিণত হল। বিক্রম এবং আনিয়া মিলে এমন এক চাল চালল যে আনিয়ার শ্বশুরবাড়ির লোক, যারা নিজেদের শিকারী ভাবছিল, তারা একটি ধ্রুপদী নাটকে ফেসে গেল। মৃত মানুষের ফিরে আসা এবং ধনী ব্যক্তিদের মুখ থেকে ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলা আপনাকে এক আলাদা প্রশান্তি দেবে। লোভের মূল্য এবং সততার শক্তি দেখার জন্য এই গল্পটি অনুভব করুন। আপনি কি কর্মফলে বিশ্বাস করেন? রাত 2টার সময় মুম্বাই মুষলধারে বৃষ্টি আর ঠান্ডায় ডুবেছিল। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ো বৃষ্টি শহরের সমস্ত ময়লা ধুয়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু অজান্তেই চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারকে প্রকাশ করে দিচ্ছিল। মিঠি নদীর তীরে জনহীন রাস্তায় স্ট্রিট লাইটের হলুদ আলো বৃষ্টির সাদা চাদর ভেদ করার চেষ্টা করছিল, যার ফলে কালো পিচের রাস্তা আর নিচে বয়ে চলা উত্তাল নদীতে আলোর বিন্দু তৈরি হচ্ছিল। নদীর ধারে গড়ে ওঠা বস্তির টিনের চালে বৃষ্টির শব্দ আর ভাঙা জানালা দিয়ে বয়ে চলা বাতাসের বাঁশির শব্দ পরিবেশকে ভয়ানক করে তুলেছিল। বিক্রম তার পুরনো বাইকটি একটি বন্ধ দোকানের বারান্দার নিচে দাঁড় করাল। রোদ আর বাতাসে শক্ত হয়ে যাওয়া হাত দিয়ে সে বৃষ্টির জলে ভেজা ফোনের স্ক্রিন মুছল। তার আঙুল অফলাইন বাটনে গিয়ে থামল। একটি ছোট বিপ শব্দের সাথে সারা দিনের দীর্ঘ পরিশ্রম শেষ হল। 16 ঘণ্টা বাইকের সিটে বসে গলি দিয়ে যাতায়াত করে ফুসফুসে ধোঁয়া আর শহরের শোরগোল ভরার পর এখন তার শরীর তেলহীন যন্ত্রের মতো মরমর করছিল। বিক্রম একটি দীর্ঘশ্বাস ছাড়ল। সাদা ধোঁয়া বের হয়ে ঠান্ডা বাতাসে মিলিয়ে গেল। সে তার পুরনো রাইডার জ্যাকেটের কলার ঠিক করল এবং সেই গরম ম্যাগির কথা ভাবতে লাগল, যা সেই সরু গলির শেষ প্রান্তে তার ছোট ঘরে তার জন্য অপেক্ষা করছিল। আজ রাতে মুম্বাইকে খুব বিষণ্ণ লাগছিল, সেই বিষণ্ণতা যা সমাজের প্রান্তিক মানুষেরা অনুভব করে। এই বিষণ্ণতা হাড়ের ভেতর ঢুকে 30 বছর বয়সেই হতে থাকা গাঁটের ব্যথাকেও অবশ করে দিচ্ছিল। বিক্রম বাইক ঘুরিয়ে ব্রিজের দিকে এগোল। তখনই অন্ধকারের এক জায়গায় তার নজর পড়ল, যেখানে স্ট্রিট লাইটের আলো পৌঁছচ্ছিল না। সেখানে কিছু একটা অদ্ভুত ছিল, যা রেলিংয়ের পাশে ঘাসের ওপর পড়েছিল। যখন সে ইতস্তত করছিল, তখনই বিদ্যুৎ চমকালো আর আকাশ চিরে গেল। আর সেই মুহূর্তের আলোয় বিক্রমের চোখ ছানা বড়া হয়ে গেল। ওটা কোনো আবর্জনা বা পথভ্রষ্ট পশু ছিল না, ওটা ছিল একজন মানুষ। লম্বা চুল এলোমেলো, বৃষ্টির জলে ভেজা, একটি রোগা শরীর প্রাণহীনভাবে পড়েছিল। সে নিজেকে সামলে নেওয়ার আগেই দূর থেকে গাড়ির ইঞ্জিনের গর্জন শোনা গেল, যা রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। একটি কালো রঙের ঝকঝকে লাক্সারি গাড়ি, যা কোনো শিকারী পশুর মতো লাগছিল, যে এইমাত্র তার শিকার শেষ করেছে। ভয়ানক গতিতে বিক্রমের পাশ দিয়ে চলে গেল। চাকা থেকে জল ছিটকে বিক্রমের পুরনো বাইকের ওপর কাদা ছিটিয়ে দিল এবং তারপর অন্ধকারে মিলিয়ে গেল। শুধু দুটো লাল টেল লাইট পেছনে ফেলে গেল, যেন শয়তানের চোখ হাসছে। বিক্রম শিউরে উঠল, শুধু এই কারণে নয় যে বৃষ্টির জল তার কাপড়ের ভেতর ঢুকে গিয়েছিল, বরং এই কারণেও যে মুম্বাইয়ের রাস্তায় এতদিন কাটানোর পর সে বিপদের গন্ধ পেয়ে গিয়েছিল। সেই গাড়িটি স্বাভাবিকভাবে যাচ্ছিল না, তাতে ছিল একজন অপরাধীর নিষ্ঠুরতা আর তাড়াহুড়ো। বিক্রম বাইক বন্ধ করে দিল। হঠাৎ স্তব্ধতা এতটাই গভীর হল যে দম বন্ধ হয়ে আসছিল। শুধু হেলমেটের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ শোনা যাচ্ছিল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, নিজের ভেতরে এক যুদ্ধ লড়ছিল। তার অর্ধেক সত্তা, সেই দরিদ্র বাইক চালকের অস্তিত্ব বাঁচানোর অংশটি চিৎকার করে বলছিল যে ফিরে যা, অ্যাক্সিলারেটর ঘোড়া আর বাড়ি পালিয়ে যা, যা দেখেছিস তা ভুলে যা, এই শহরে ভালোর যুগ নেই। কে জানে এটা বাইক লুট করার কোনো ফাঁদ কিনা? কে জানে ওই মেয়েটি ড্রাগস বা কোনো গ্যাংস্টারের পাল্লায় ফেসেছে কিনা, যা থেকে তার মতো ছোট মানুষের দূরেই থাকা উচিত। বিপদে পড়লে সামান্য ক্ষতি হলে বাইক যাবে, যা তার রুটি-রুজি, আর বড় ক্ষতি হলে হয়তো প্রাণ চলে যেতে পারে বা মিথ্যে কেসে জেল হতে পারে। কিন্তু তারপর তার বাকি অর্ধেক সত্তা,
তার হৃদয়ে বেঁচে থাকা মানবতা, যা দরিদ্র হওয়া সত্ত্বেও কখনো বিক্রি হয়নি, তা যেন তার পা জাপটে ধরল। বৃষ্টি আর ঝড়ের মধ্যে একা পড়ে থাকা সেই মেয়েটির ছবি তার মাথায় গেঁথে গিয়েছিল, যেন ঝড়ে কোনো পাখি আহত হয়েছে। তুই এত ভীতু বিক্রম, সে মনে মনে নিজেকে তিরস্কার করল এবং দাঁতে দাঁত চাপল। বৃষ্টির শব্দ তার বিবেককে জাগিয়ে তুলছিল। অবশেষে একটি দীর্ঘশ্বাস ফেলে সে স্ট্যান্ড করল, বাইক থেকে নামল এবং ভারী পায়ে সেই পড়ে থাকা অবয়বের দিকে এগোল। ডান হাতে সে তখনও একটি ছোট রেঞ্জ ধরেছিল, যা সে সুরক্ষার জন্য ডিকি থেকে বের করেছিল। কাছে পৌঁছনোর পর বিক্রমের পুরনো ফোনের টর্চ দৃশ্যটি পরিষ্কার করল, যা দেখে তাকে একটি দীর্ঘশ্বাস ফেলতে হল। মেয়েটি সেখানে পড়েছিল, মুখ এতটাই সাদা যে রক্তের ছিটে ফোটাও অবশিষ্ট নেই। ঠোঁট ঠান্ডায় নীল আর ফাটা, রক্ত ঝরছিল। তার ক্রিম রঙের দামি পার্টি গাউন এখন ছিন্ন বিচ্ছিন্ন, কাদা আর তেলে মাখা, যার ফলে তার হাত আর খালি পায়ে পড়া নীল দাগগুলো দেখা যাচ্ছিল। সে জুতো পরেছিল না, একটি পা ছড়ে গিয়েছিল আর রক্ত বেরোচ্ছিল। এটি পরিষ্কারভাবে কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা ছিল না, বরং মারধর আর ধস্তাধস্তির চিহ্ন ছিল, একটি সুপরিকল্পিত নিষ্ঠুরতা। এই মেয়েটি ছিল এক আলাদা জগতের, দামি পার্টি আর বিদেশি সুগন্ধির জগতের। কিন্তু এখন সেই সুগন্ধ রক্তের গন্ধ আর ড্রেনের দুর্গন্ধের নিচে চাপা পড়ে গিয়েছিল। বিক্রম নিচু হয়ে তার শ্বাস পরীক্ষা করল, যা বাতাসে প্রদীপের মতো টিমটিম করছিল। হঠাৎ মেয়েটি সামান্য নড়ে উঠল। তার ঠান্ডা শরীরে একটি শিহরণ বয়ে গেল। তার চোখ খুলল, ঝাপসা, আতঙ্কিত আর শূন্য, যেন সে শূন্যতার মাঝে কিছু খুঁজছে। আর তারপর দূরে জ্বলতে থাকা স্ট্রিট লাইটের মৃদু আলোয় সে বিক্রমকে দেখল। ওটা ছিল এমন এক মুহূর্ত যা সেই দরিদ্র বাইক চালকের পুরো জীবন বদলে দিল। মেয়েটির সাদা কাঁপানো হাত, যার লম্বা আঙুলগুলো ছড়ে গিয়েছিল, সে পুরো শক্তি দিয়ে বিক্রমের ধুলোমাখা জিন্স জাপটে ধরল। সে কিছু বলতে পারছিল না, গলা থেকে শুধু একটি চাপা গোঙানি বের হচ্ছিল। কিন্তু তার চোখ, সেই বড় বড় চোখ, যাতে আকুতি ছিল, ভয় ছিল আর বাঁচার এক ভয়ানক ইচ্ছা ছিল, তা বিক্রমের হৃদয় চিরে দিল। ওটা টাকার ভিক্ষা ছিল না, বরং মৃত্যুর দরজায় দাঁড়িয়ে থাকা এক মানুষের ডাক ছিল। অন্ধকারে দেখতে পাওয়া একমাত্র অজনবী বা অপরিচিত মানুষের ওপর এক মুড়িয়া বিশ্বাস। বাঁচাও, হাসপাতাল নয়। থেমে থেমে বের হওয়া সেই ফিসফিসানি এতটাই ধীর ছিল যে বৃষ্টির শব্দে প্রায় হারিয়ে যাচ্ছিল। কিন্তু বিক্রম প্রতিটি শব্দ পরিষ্কার শুনতে পেল। সেই বাক্যটি বিক্রমের শরীরে বিদ্যুতের মতো বয়ে গেল। হাসপাতাল কেন নয়? মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে হাসপাতালকে মৃত্যুর চেয়েও বেশি কেন ভয় পাচ্ছে? তার মাথায় প্রশ্ন ঘুরতে লাগল। সেই কালো গাড়ির পেছনে লুকিয়ে থাকা কালো ষড়যন্ত্রের ঝাপসা ছবি তৈরি হতে লাগল। কিন্তু এখন লাভ ক্ষতি ভাবার সময় ছিল না। মেয়েটির হাত তার প্যান্ট আঁকড়ে ধরেছিল, যেমন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, এবং তারপর সে অজ্ঞান হয়ে গেলে হাত আলগা হয়ে গেল। বিক্রম নিজের রেইনকোট খুলে সেই মেয়েটিকে জড়াল, তার মুখ আর শরীর ঢেকে দিল, যাতে কেউ পাশ দিয়ে গেলে তাকে দেখতে না পায়। যদিও এই সময় রাস্তাঘাট জনশূন্য ছিল। সে হাত নিচে দিয়ে পুরো শক্তি দিয়ে তাকে কোলে তুলে নিল। তার শরীর ছিল হালকা, বরফের মতো ঠান্ডা, যা বিক্রমের উষ্ণ বুকেও শিহরণ জাগিয়ে তুলল। তাকে বাইকের ট্যাঙ্কের ওপর সামনে বসিয়ে সে একটি দড়ি দিয়ে তাকে নিজের সাথে বেঁধে নিল, যাতে সে পড়ে না যায়। একজন বাবার মতো, যে নিজের ছোট মেয়েকে ঝড়ে বাঁচাচ্ছে, কিন্তু একজন অপরিচিতের সংকোচের সাথে। বাইকের স্টার্টার কয়েকবার খুরখুর করার পর গর্জে উঠল এবং নিস্তব্ধতা ভেঙে দিল। বিক্রম জিপিএস খুলল না এবং নিকটস্থ সরকারি হাসপাতাল বা পুলিশ স্টেশনের দিকেও ঘুরল না। তার মাথায় ডাক্তারখানের পুরনো কিন্তু নির্ভরযোগ্য ক্লিনিকের কথা এলো, যা তার বস্তিতে ছিল। তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যার উপর সে এই মুহূর্তে ভরসা করতে পারত। বাইক বৃষ্টিতে দুজনকে নিয়ে ছুটল। দুই আলাদা ভাগ্য, দুই আলাদা জগৎ, যা এখন নিয়তি নামক এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে গিয়েছিল। আজ রাতে মুম্বাইতে বৃষ্টি জারি ছিল, কিন্তু এই বৃষ্টির নিচে রক্ত আর চোখের জলের এক দাবার ছক বিছিয়ে গিয়েছিল। আর বিক্রম এই ছকের এক ছোট ঘুঁটি হিসেবে নিজের প্রথম চাল চেলে দিয়েছিল, যার পরিণাম সে নিজেও জানত না। বাইকের ইঞ্জিন শেষবারের মতো গর্জে উঠল এবং সেই সরু গোলকধাঁধার মতো গলির ভেতরে লোহার গেটওয়ালা ক্লিনিকের সামনে বন্ধ হল।
বিক্রম পুরোপুরি ভিজে গিয়েছিল। চুল থেকে জল গড়িয়ে তার নাক দিয়ে পড়ছিল, যাতে ঘাম আর রাস্তার ধুলোর নোনতা স্বাদ ছিল। কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। মেয়েটিকে ধরে রাখার কারণে তার হাত অবশ হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ের বোঝা তার কাঁধে থাকা শরীরের চেয়ে অনেক বেশি ভারী ছিল। সে লোহার দরজায় জোরে আঘাত করল, যার শব্দ রাতের বৃষ্টির সাথে মিশে সেই গরিব বস্তির ঘুম ভাঙাতে শুরু করল। যখন দরজা ক্যাচক্যাচ শব্দে খুলল, তখন ডাক্তার খানের ঘুমন্ত কিন্তু গম্ভীর মুখ সামনে এলো। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ডাক্তার, যিনি লুকিয়ে চিকিৎসা করার পথ বেছে নিয়েছিলেন। গরিবদের সাহায্য করা তাকে প্রশান্তি দিত। বেশি প্রশ্ন না করে দুজনের অবস্থা দেখে ডাক্তার খান সাথে সাথে রাস্তা দিলেন এবং বিক্রমকে মেয়েটিকে ভেতরে আনার ইশারা করলেন। ছোট সেই ক্লিনিক, যাতে স্পিরিট, ওষুধ আর বামের গন্ধ মিশেছিল, বাইরের প্রাণঘাতী ঠান্ডার তুলনায় অদ্ভুত এক উষ্ণতা দিচ্ছিল। পুরনো টিউবলাইট কয়েকবার দপদপ করে জ্বলে উঠল, যাতে সেই তরুণী মেয়েটির অবস্থা আরও পরিষ্কার দেখা গেল। আনিয়াকে সাদা চাদর পাতা বিছানায় শোয়ানোর পর, যা কিছুটা পুরনো হলেও পরিষ্কার ছিল, বিক্রম পিছিয়ে গেল এবং অন্ধকারের কোণে দাঁড়িয়ে রইল। এখন যখন পুরো আলো পড়ল, তখন বিক্রম সত্যিই থমকে গেল। কাদা আর তেল পরিষ্কার করার পর তার ফর্সা ত্বক দেখা গেল, যাতে এত ক্ষত ছিল যে দেখার মানুষের প্রাণ কেঁপে উঠবে। ওগুলো শুধু রাস্তায় ঘষ্টেনোর আঁচড় ছিল না, তার কবজিতে আঙুলের নীল দাগ ছিল, যেন কেউ অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে আঁকড়ে ধরেছিল। তার ঠোঁট ফোলা ছিল এবং পেটে যেখানে গাউন ছেঁড়া ছিল, সেখানে একটি বড় নীল দাগ ছিল, কারো লাথি বা জোরালো আঘাতের প্রমাণ। খান ক্ষত পরিষ্কার করতে করতে মাথা নাড়ছিলেন। নিস্তব্ধতায় তার আক্ষেপ ভরা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বিক্রম। এই দাগগুলো বলছে যে পড়ার আগে এর ওপর মারধর আর ধস্তাধস্তি হয়েছে। আসলে এই মেয়েটি কে, আর এর এই অবস্থা কে করল? তার প্রশ্ন বাতাসে ঝুলে রইল। বিক্রম চুপ ছিল। ঘুমের অভাবে বসে যাওয়া তার চোখ মেয়েটির ফ্যাকাশে মুখে আটকে ছিল। সেও নিজেকে এটাই জিজ্ঞাসা করছিল, সে কে? এত ধনী দেখতে একটি মেয়েকে ভাঙা খেলনার মতো বৃষ্টিতে কেন ফেলে দেওয়া হলো? হঠাৎ আনিয়ার শরীর ঝটকা দিয়ে উঠল, তার চোখ ছাদের দিকে তাকিয়ে রইল। শারীরিক যন্ত্রণা আর মানসিক আঘাত একসাথে কাজ করছিল। সে কোনো আহত ছোট পশুর মতো কোণঠাসা হয়ে গেল। কাপা হাতে নিজের হাঁটু জড়িয়ে ধরল। না, আমার কাছে এসো না, আর মেরো না, আমি সই করে দিয়েছি, আমি সই করে দিয়েছি। আনিয়া চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর ভয়ে ফেটে যাচ্ছিল। নোংরা মুখে চোখের জল বইতে লাগল। বিক্রম দ্রুত এগিয়ে গেল, 2 হাত তুলে তাকে শান্ত হওয়ার ইশারা করল। নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নরম রেখে বলল, আপনি শান্ত হন, আপনি নিরাপদ, এখানে আপনাকে কেউ মারবে না, আমিই আপনাকে নিয়ে এসেছি, ইনি ডাক্তার। কিন্তু আনিয়া যেন কিছুই শুনতে পাচ্ছিল না। ঘাবড়ে গিয়ে সে ডাক্তার খানের হাত ঝটকে দিল যখন তিনি তাকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিলেন। তার চোখ সেই অজানা ঘরটিকে সন্দেহভাজন নজরে দেখছিল। এটি কোন জায়গা? তোমরা কারা? ওরা কি তোমাদের পাঠিয়েছে? সে দেয়ালের সাথে আরও সেটে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে। আমি হাসপাতালে যাব না, পুলিশকে একদম ডাকবে না, যদি তুমি ওদের ডাকো তবে আমি এখানেই নিজের প্রাণ দিয়ে দেব। আনিয়ার চোখে যে মরিয়ার সিদ্ধান্ত ছিল, তা বিক্রমকে চমকে দিল। সাধারণত পীড়িতরা আইনের সুরক্ষা চায়, কিন্তু এই মেয়েটি তাকে মৃত্যুর দরজা মনে করছিল। বিক্রম অনুভব করল যে তার ভয় তার যন্ত্রণার চেয়েও বড় ছিল। অন্ধকারের পেছনে এমন কোনো শক্তি ছিল যা এতই বড় যে তার বিশ্বাস ছিল পুলিশ বা হাসপাতালও তাকে বাঁচাতে পারবে না। সে ডাক্তার খানের দিকে তাকাল। তিনিও বিজ্ঞের মতো মাথা নাড়লেন। বিক্রম একটু কাছে এগিয়ে গেল, কিন্তু এতটাই দূরত্ব বজায় রাখল যাতে সে বিপদ অনুভব না করে। তার কণ্ঠস্বর ছিল দৃঢ় আর সত্য, একজন মেহনতি মানুষের সততা তাতে ফুটে উঠছিল। আমার দিকে তাকান, আমি শুধু একজন বাইক ট্যাক্সি চালক। আমি আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। এখানে কোনো পুলিশ নেই, কেউ আপনার ক্ষতি করবে না। যদি বাঁচতে চান তবে চুপচাপ শুয়ে পড়ুন আর ডাক্তারকে চিকিৎসা করতে দিন। আর যদি মরতে হয় তবে ওই তো দরজা, বাইরে চলে যেতে পারেন। বিক্রমের কর্কশ কিন্তু সোজাসুজি কথাগুলো আনিয়ার ঘাবড়ে যাওয়ার ওপর ঠান্ডা জলের মতো কাজ করল এবং তাকে বাস্তবে ফিরিয়ে আনল। সে বিক্রমের সাধারণ আর নোংরা কাপড় দেখল, তার খসখসে হাত দেখল যাতে কোনো অসততা ছিল না। তারপর বৃদ্ধ ডাক্তারের সৌম্য মুখটির দিকে তাকাল। তার অবশিষ্ট শক্তিটুকু শেষ হয়ে গেল। ক্ষতের যন্ত্রণা আর তীব্র জ্বরে তার চোখের পাতা ভারী হয়ে এলো। আনিয়ার শরীর এলিয়ে দিল আর বালিশে পড়ে গেল। তার শ্বাস ছিল দ্রুত আর তপ্ত। অজ্ঞান অবস্থার মাঝে সেই ভয়ানক রহস্য
ভাঙাচোরা শব্দে বেরিয়ে আসতে লাগল। বিক্রম তার পাশে বসে তার কপালে ভিজে কাপড় দিয়ে জলপট্টি দিতে লাগল। তার কান সেই টুকরো কথাগুলো মেলাতে লাগল, আর ধীরে ধীরে একটি কালো ছবি সামনে আসতে লাগল। আরিয়ান কেন? আনিয়া বিড়বিড় করছিল। বন্ধ চোখ থেকেও জল বইছিল। ওটা আমার বাবার সম্পত্তি ছিল, আমি ট্রান্সফার পেপারে সই করে দিয়েছি। তারপর তুমি আমাকে মারতে কেন চাও? তুমি রাক্ষস। আমার সব কিছু ফেরত দাও। বিক্রম স্তম্ভিত হয়ে গেল। আরিয়ান নাম আর সম্পত্তি হস্তান্তর, হত্যার মতো শব্দ তার মাথায় ঘুরপাক খেতে লাগল। এটি কোনো সাধারণ ছিনতাই ছিল না, এটি ছিল এক নিষ্ঠুর ষড়যন্ত্র যা আপনজনদের মাঝে রচনা করা হয়েছিল। একজন স্বামী তার স্ত্রীকে সম্পত্তির কাগজে সই করার জন্য বাধ্য করেছে এবং তারপর সবকিছু হাতানোর জন্য তাকে মারার চেষ্টা করেছে, এবং এটিকে একটি দুর্ঘটনার রূপ দিয়েছে। বিক্রমের মেরুদণ্ড দিয়ে বয়ে চলা শীতল স্রোত এখন বৃষ্টির জন্য নয়, বরং মানুষের পৈশাচিকতার জন্য ছিল। সে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেয়েটিকে দেখল, তার সুন্দর মুখ যন্ত্রণা আর দুঃস্বপ্নে বিকৃত হয়ে যাচ্ছিল। সে নিশ্চয়ই কোনো বড় ঘরের মেয়ে হবে, কিন্তু সেই ধনসম্পত্তিই তাকে বীজ দিয়েছে। বিক্রম নিজের হাতের দিকে তাকালো, সেই হাত যা শুধু বাইকের হ্যান্ডেল, পার্সেল আর মেকানিকের যন্ত্রপাতি ধরতে জানে। পরিশ্রমের উপার্জনে কিছু কয়েন জমানো হাত। তার আর সেই মেয়েটির জগতের মাঝে আকাশ পাতাল তফাৎ ছিল। একদিকে দারিদ্র্য কিন্তু শান্তি ছিল, অন্যদিকে অঢেল সম্পদ কিন্তু ষড়যন্ত্র আর রক্ত। ডাক্তার খান ইনজেকশন আর ড্রেসিং করার পর নিজের চশমা খুললেন। তিনি তার কোট ঝাড়লেন এবং বিক্রমকে ধীরে ধীরে বললেন, এর বেশ গভীর চোট লেগেছে। ভাগ্য ভালো হাড় ভাঙেনি আর মাথায় চোট নেই, কিন্তু মানসিক আঘাত খুব গভীর। বিক্রম, তুমি কি ভাবছ? একে এখানে রাখা বিপদ ডেকে আনা। যারা এটা করেছে তারা কোনো ছোটখাটো লোক হবে না। বিক্রম ভাবনায় ডুবে রইল। তার চোখে চিন্তার বদলে এক অদ্ভুত দৃঢ়তা এল। তার মনে পড়ল কিভাবে মেয়েটি তার পা জড়িয়ে ধরে ভিক্ষা চেয়েছিল, কিভাবে সে হাসপাতালে যেতে মানা করেছিল। যদি সে এখন তাকে বের করে দেয় বা তার ইচ্ছা ছাড়া পুলিশকে ডাকে, তবে তা তাকে পুনরায় মারার মতোই হবে। মুম্বাইয়ের সেই স্বভাব যা অন্যায় হতে দেখে চুপ থাকতে পারে না, তা তার রক্তে টকবক করতে লাগল। ডাক্তার সাহেব, একে আজ রাতে এখানেই থাকতে দিন। ওষুধপত্রের যা খরচ হবে আমি দেব। বিক্রম দৃঢ়ভাবে বলল, আমি জানি না একে, কিন্তু আমি একে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছি। এখন আমি একে এভাবে ছেড়ে দিতে পারি না। এর জ্ঞান ফিরতে দিন, তারপর দেখা যাবে। আমার মনে হচ্ছে ব্যাপারটা সোজাসুজি নয়। যদি জানাজানি হয় তবে এ মারা যাবে। ডাক্তার খান বিক্রমকে অনেকক্ষণ দেখলেন, তারপর তার কাঁধে হাত রাখলেন। তুই বড় জেদি রে। ঠিক আছে, থাকতে দে। আমিও কোনো রোগীকে এই অবস্থায় বের করে দিতে পারি না। রাত গভীর হতে লাগল। বৃষ্টি কমে গিয়েছিল, শুধু ছাদ থেকে জল পড়ার শব্দ আসছিল। সেই স্বল্প আলোর ঘরে বিক্রম পুরনো প্লাস্টিকের চেয়ারে গুটিসুটি মেরে বসেছিল। তার দৃষ্টি সেই অপরিচিত মেয়েটির ওপর স্থির ছিল। সে জানত যে এই মুহূর্ত থেকে তার শান্ত আর একঘেয়ে জীবন শেষ হয়ে গেছে। সে অজান্তেই ধনী জগতের এক টাইম বোমা বাঁচিয়ে নিয়েছে, যা যে কোনো সময় ফেটে যেতে পারে এবং তার পুরো জীবন উড়িয়ে দিতে পারে। নয় কোনো গভীর চাল নিয়ে চিন্তা করছেন। বিক্রমের হাতগুলো একে অপরের সাথে জড়িয়েছিল। আরিয়েন, সম্পত্তি, হত্যা, এই শব্দগুলো তার কানে বাজছিল। বিক্রম কোনো বোকা লোক ছিল না। 10 বছর মুম্বাইয়ের রাস্তায় ধাক্কা খাওয়ার পর সে জানত যে সমাজ কিভাবে চলে। এক ধনী মেয়ে মার খাওয়া অবস্থায় নদীর ধারে পড়ে থাকা মানে বড়লোক আর বড় টাকা এর সাথে জড়িত। আর এমন লোক যাদের কাছে এত টাকার ক্ষমতা আছে যে তারা নিজের স্ত্রীকে মারার নাটক সাজাতে পারে, তারা অত্যন্ত বিপজ্জনক হয়। তুই ঠিক করে ভেবে দেখেছিস বিক্রম? ডাক্তার খানের কণ্ঠস্বর নিস্তব্ধতা ভাঙল। আমি শুধু ওপরের চিকিৎসা করেছি, ভেতরের চোটের জন্য স্ক্যান করার প্রয়োজন হতে পারে। নিয়ম অনুযায়ী একে বড় হাসপাতাল আর পুলিশের কাছে থাকা উচিত। যদি এর কিছু হয়ে যায় তবে আমার এই ক্লিনিক বন্ধ হওয়া তো তুচ্ছ ব্যাপার হবে, আমরা দুজনেই জেলে যাব। বিক্রম একটি দীর্ঘশ্বাস নিল। সে জানত ডাক্তার ঠিক বলছেন। সরকারি হাসপাতাল সবচেয়ে নিরাপদ বিকল্প হতো, কিন্তু তার মন অন্য কথা বলছিল। হাসপাতাল মানে কাগজের কাজ, আইডি প্রুফ, পুলিশ রেকর্ড।
তার স্বামীর পরিবার, যারা বিক্রমের আন্দাজ অনুযায়ী খুব প্রভাবশালী ছিল, একটি ফোন কলেই তার হদিশ পেয়ে যাবে। ডাক্তার সাহেব, বিক্রমের কণ্ঠস্বর ছিল গম্ভীর, যদি এখনই একে হাসপাতালে নিয়ে যাই, কম্পিউটারে এন্ট্রি হওয়ার সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে ওরা ওখানে হাজির হবে। তখন এ চোটের কারণে নয়, বরং প্রমাণ লোপাট করতে চাওয়াদের হাতে মারা যাবে। ওর গলার দাগগুলো দেখুন, ওরা ওকে মারতে চেয়েছিল, ভয় দেখাতে নয়। এখন হাসপাতালে নিয়ে যাওয়া মানে বাঘের মুখে মাথা দেওয়া। ডাক্তার খান চুপ হয়ে গেলেন। তিনি একজন ভালো ডাক্তার ছিলেন, যিনি একসময় বড় বড় হাসপাতালে কাজ করতেন, কিন্তু সেখানকার রাজনীতিতে অতিষ্ঠ হয়ে এখানে চলে এসেছিলেন। তিনি পৃথিবীর নিষ্ঠুরতা বুঝতেন। তিনি বিক্রমের চোখের দিকে তাকালেন। সেখানে তারুণ্যের উন্মাদনা ছিল না, বরং একজন মানুষের দায়িত্ববোধ ছিল। বিক্রম বিনতি করল, আমি জানি আপনার জন্য এটা মুশকিল, কিন্তু দেখুন ও কীভাবে আমার পা জড়িয়ে ধরে ভিক্ষা চেয়েছিল। এখন যদি আমি ওকে বিপদের মুখে ছেলে দিই, তবে তা খুনের মতো হবে। আপনি শুধু এখানে চিকিৎসা করে দিন, ওষুধের খরচ সব আমি দেখে নেব। যদি অবস্থা খারাপ হয়, তবে আমি নিজেই ওকে হাসপাতালে নিয়ে যাব, কিন্তু এখন দয়া করে একে লুকিয়ে থাকার জায়গা দিন। ডাক্তার খান দীর্ঘশ্বাস ফেললেন। এই দীর্ঘশ্বাস ছিল লাচারি আর সম্মান, উভয় মিশ্রিত। তিনি উঠে তার আলমারি থেকে সবথেকে ভালো অ্যান্টিবায়োটিক আর শক্তির ওষুধ বের করলেন। ঠিক আছে, ধরে নিলাম গত জন্মের কোনো ঋণ হবে আমার তোর ওপর, কিন্তু মনে রাখিস, আমি শুধু ক্ষত সারাতে পারি। তোকে 24 ঘন্টা এর উপর নজর রাখতে হবে, আর সবথেকে বড় কথা, কারো যেন কানে না যায় যে এ এখানে আছে। জানাজানি হলে পুরো বস্তি বিপদে পড়বে। বিক্রম মাথা নাড়ল, তার চোখে কৃতজ্ঞতা ছিল। সে নিজের ফোন বের করল আর ব্যাংক অ্যাপ খুলল। স্ক্রিনে যে সংখ্যা ছিল তা তার 5 বছরের তিল তিল করে জমানো উপার্জন ছিল। রোদ, বৃষ্টি, খিদে, তেষ্টা সহ্য করে সে ভেবেছিল এটা দিয়ে নতুন বাইক কিনবে বা গ্রামে মায়ের ঘরের ছাদ ঠিক করাবে। সে শেষবারের মতো সেই অঙ্কের দিকে তাকালো এবং বিনা দ্বিধায় ডাক্তার খানের অ্যাকাউন্টে অর্ধেক টাকা পাঠিয়ে দিল। টাকা কাটার আওয়াজ একজন গরিব শ্রমিকের জন্য কলিজা কাটার মতো হয়, কিন্তু বিক্রমের আফসোস হল না। টাকা আবার রোজগার করা যাবে, কিন্তু প্রাণ আর ভরসা নয়। ইয়ার মুখ নিষ্পাপ, কিন্তু খুব ভঙ্গুর লাগছিল। সে কখনো কোনো ধনী নারীকে এত কাছ থেকে দেখেনি, কিন্তু এখন আমির গরিবের বিভেদ মৃত্যুর ভয় মিটিয়ে দিয়েছে। সে এখানে কোনো মালকিন নয়, শুধু একজন পীড়িত নারী, আর সে কোনো সাধারণ ড্রাইভার নয়, তার রক্ষক। ভোরের প্রথম আলো জানালে দিয়ে আসতে শুরু করেছিল। বিক্রম জানত যে সূর্য উঠতেই মুম্বাই নিজের শোরগোলের সাথে জেগে উঠবে, আর সেই ভিড়ে শিকারী নিজের শিকার খুঁজতে শুরু করবে। সে একজন অজানা মানুষের জন্য নিজের জমানো পুঁজি আর নিরাপত্তা বাজি রেখে দিয়েছিল। এটি পাগলামি ছিল, কিন্তু যদি আবার সুযোগ পেত, তবে সে এটাই করত। কারণ এই পাথরদিল শহরে যদি মানুষ মানবতার জন্য একে অপরকে না বাঁচায়, তবে বেঁচে থাকার মানে কি? মুম্বাইয়ের সকাল পাখিদের কলকালিতে নয়, বরং গাড়ির হর্ন, ফেরিওয়ালাদের হাঁকডাক আর কয়লার ধোঁয়ার গন্ধে শুরু হতো। বিক্রমের 15 বর্গফুটের ছোট্ট ঘরে এক দুর্লভ শান্তি ছিল। সে পুরনো গ্যাস স্টোভে কিছু রান্না করছিল। স্টোভে খিচুড়ি ফুটছিল, যাতে নতুন চাল আর ফোড়নের সুগন্ধ আসছিল। সেই হাত, যা শুধু রেঞ্জ পেচকস ধরত, আজ অনভিজ্ঞভাবে চামচ নাড়ছিল, যাতে খিচুড়ি পুড়ে না যায়। আনিয়া তখনও মেঝের ওপর বিছানো চাটাইয়ে শুয়েছিল, কারণ বিক্রম নিজের একমাত্র বিছানা ওষুধ আর জিনিসের জন্য খালি করে দিয়েছিল, যাতে সে শোয়ার জায়গা পায়। তার কিছুটা জ্ঞান ফিরেছিল, কিন্তু সে খুব দুর্বল ছিল। বিক্রম গরম খিচুড়ির বাটি নিয়ে তার কাছে গেল, এক এক চামচ ফুঁ দিয়ে ঠান্ডা করল, যেমন কোনো বাবা তার অসুস্থ সন্তানকে খাইয়ে দেন। একটু সাহস করে খেয়ে নিন, সাধারণ খিচুড়ি মাত্র। বিক্রম নিজের ভারী কণ্ঠস্বর নরম করে বলল। আনিয়া সেই অপরিচিত মানুষটিকে দেখল, পুরানো স্যান্ডো গেঞ্জি পরা, কপালে ঘাম, কিন্তু সেই ঘামের গন্ধ তাকে তার স্বামীর দামি পারফিউমের মতো বিধ ছিল না। সে মুখ খুলল। খিচুড়িতে সামান্য পোড়া স্বাদ ছিল, কিন্তু শুকনো গলা দিয়ে নামতেই ওটা তার কাছে পৃথিবীর যে কোনো খাবারের চেয়ে বেশি সুস্বাদু মনে হল। এই গরিব বস্তিতে এই খিচুড়ি ছিল মমতার এক পরম সুখ। বাইর থেকে কেউ ডাক দিল, এই বিক্রম, আজ গাড়ি চালাবি না নাকি? আগামী মাসে সময় মতো ভাড়া চাই কিন্তু। বিক্রম হেসে উড়িয়ে দিল। সে সত্যিটা বলতে পারত না। ঠিক সেই সময় বিক্রমের বস্তি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, কিন্তু আভিজাত্যে যোজন যোজন দূরে, আনিয়ার শ্বশুরবাড়িতে পরিবেশ ছিল একেবারে উল্টো। আলিশান ভিলার ঠান্ডা এসি রুমে ইতালিয়ান মার্বেল চকচক করছিল। টেবিলে খিচুড়ি নয়, দামি ওয়াইনের বোতল ছিল। আরিয়ান,
আনিয়ার স্বামী সোফায় শুয়ে ওয়াইনের গ্লাস ঘোরাচ্ছিল। তার মুখে স্ত্রীকে হারানোর কোনো দুঃখ ছিল না। সামনে তার মা মিসেস মালহোত্রা বসেছিলেন, গলায় মুক্তোর মালা, কিন্তু চোখে নিষ্ঠুরতা। সমীর খবর দিয়েছে? মিসেস মালহোত্রা ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন। আরিয়ান পনিরের টুকরো মুখে দিয়ে এক শয়তানি হাসি দিল। হ্যাঁ মম, সে বলল, কাজ খতম হয়ে গেছে। গাড়ি রাত 2টার সময় নালায় পড়েছে। বৃষ্টি খুব জোরে ছিল, সিসিটিভি বন্ধ ছিল। নিশ্চিত ওটা কুমিরের খাবারে পরিণত হয়েছে। এখন শুধু কয়েকদিন পর কান্নাকাটি করে স্ত্রীর লাশ খোঁজার নাটক করতে হবে আর ডেথ সার্টিফিকেট বানাতে হবে। সে ওয়াইনে চুমুক দিল। বোকা মহিলা ভাবত আমার বাবার সম্পত্তি চেপে বসে থাকবে আর আমি কিছু করতে পারব না। শেষ পর্যন্ত ও আমাদের কাছে শুধু একটা দাবার ঘুঁটি ছিল। মিসেস মালহোত্রা তৃপ্তির সাথে মাথা নাড়লেন। উকিল কাগজ তৈরি করেছে। ডেথ সার্টিফিকেট পেলেই সমস্ত প্রপার্টি আর কোম্পানির শেয়ার নিজের নামে করে নিস। একটা পয়সাও যেন বাইরে না যায়। বোর্ড মেম্বাররা ওত পেতে আছে। আপনি চিন্তা করবেন না মম। আরিয়ান গ্লাস টেবিলে আছাড় মারল। সব মুঠোয় আছে। অ্যাক্সিডেন্টের আগেও সই করে দিয়েছে। এখন ওর মরে যাওয়া সব কিছু বৈধ করে দেবে। কেউ একজন শোকার্ত বিধবা স্বামীর ওপর সন্দেহ করবে না। ভিলায় হাসির রোল উঠল। তারা পরিবারের একজন সদস্যের মৃত্যু এমনভাবে উদযাপন করছিল যেন কোনো বড় বিজনেস ডিল সফল হয়েছে। তাদের জগতের সম্পর্ক ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হতো, আর প্রাণ ছিল শুধু একটা বাধা। তাদের ঠোঁটে লেগে থাকা লাল ওয়াইন আনিয়ার রক্তের মতো লাগছিল। ছোট ঘরে ফিরে আসা যাক। বিক্রম আনিয়াকে শুইয়ে দিয়ে চাদর ঠিক করে দিল। এই বৈপরীত্য ছিল যন্ত্রণাদায়ক। একদিকে দারিদ্র্য আর ভালোবাসা, অন্যদিকে আভিজাত্য আর ঘৃণা। আনিয়া বিক্রমকে দেখল যে মেঝেতে বসে বেঁচে যাওয়া খিচুড়ি তাড়াতাড়ি খাচ্ছিল যাতে কাজে যেতে পারে। সে অনুভব করল যে রেশমের বিছানায় শুয়েও সে কখনো এমন অকৃত্রিম যত্ন পায়নি। ধন্যবাদ, আনিয়া দুর্বল কণ্ঠে বলল। বিক্রম মাথা তুলল, মুখে খিচুড়ি ছিল। নিষ্পাপ হাসি দিয়ে বলল, আরে ম্যাডাম, এতে ধন্যবাদের কি আছে? যে কেউ থাকলে এটাই করত। আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিচ্ছি, সন্ধ্যায় আসব। কোনো সমস্যা হলে দেয়ালে শব্দ করবেন, ডাক্তার খান শুনে নেবেন। সে নিজের পুরনো ইউনিফর্ম পরে আবার সেই ভিড়ের মাঝে এক সাধারণ ড্রাইভার হয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হল, কিন্তু আসল যুদ্ধ এখনই শুরু হল। সেই অলক্ষণে রাতের 3 দিন পর আনিয়ার জ্বর অবশেষে নামল। তেল আর ফিনাইলের গন্ধে ভরা সেই ছোট ঘরে বাতাস ছিল ভারী, ঠিক বাইরের আকাশের মতো, যা বৃষ্টির জন্য তৈরি ছিল। বিক্রম একটি নিচু প্লাস্টিকের চেয়ারে বসেছিল, হাতে না ধরানো সিগারেট ঘোরাচ্ছিল। তার দৃষ্টি সেই মেয়েটির উপর স্থির ছিল যে দেয়ালের ধারে বসেছিল। আনিয়া এখন সজাগ ছিল, কিন্তু তার চোখ ছিল শূন্য, যেন কোনো গভীর কুঁয়ো যার কোনো তল নেই, যাতে এমন আতঙ্ক ভরা ছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। এখন শরীর কেমন? কিছু খাবেন? বিক্রম জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর কয়েক রাতের জাগরণের ফলে ভারী হয়ে গিয়েছিল। আনিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। তার এলোমেলো চুল তার মুখের এক অংশ ঢেকে রেখেছিল। সে এতক্ষণ চুপ ছিল যে বিক্রমের মনে হল সে আবার সেই ভয়ানক নিস্তব্ধতায় ডুবে যাবে। কিন্তু তারপর তার শুকনো ঠোঁট নড়ল আর চোখের জল গাল বেয়ে নামতে লাগল। তুমি আমাকে কেন বাঁচালে? আনিয়া ভাঙা গলায় জিজ্ঞেস করল। আমার মরে যাওয়াই উচিত ছিল। আমার মৃত্যুতেই ওরা খুশি হতো। এই কথা বিক্রমের হৃদয় ছিঁড়ে দিল। সে সাথে সাথে উত্তর দিল না, শুধু এক গ্লাস ঈষদুষ্ণ জল তার হাতে ধরিয়ে দিল। বেঁচে থাকা বা মরে যাওয়া ওপরওয়ালার হাতে, কিন্তু প্রাণ বাবা মায়ের দেওয়া আমানত। কোনো অযোগ্য লোক এটা যখন খুশি কেড়ে নিতে পারে না। আমাকে বলো, আসলে ওই রাতে হয়েছিল কি? তোমার স্বামী তোমাকে মারতে কেন চেয়েছিল? যেন কেউ ব্যথার জায়গায় হাত দিয়ে দিল, আনিয়ার পুরো শরীর কেঁপে উঠল। সে জলের গ্লাস এতটাই জোরে ধরল যে আঙ্গুলগুলো সাদা হয়ে গেল। সেই ভয়ানক রাতের স্মৃতি কোনো সিনেমার মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। ওটা আমাদের বিয়ের 3য় বার্ষিকী ছিল। আনিয়া ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করল। আরিয়ান একটি রোমান্টিক ডিনারের পরিকল্পনা করেছিল। মোমবাতি, গোলাপ আর আমার প্রিয় ওয়াইন। সে বলেছিল যে সে নিজের ভুলগুলো শুধরে নিতে চায়। আমি বোকা ছিলাম যে ওর কথায় বিশ্বাস করেছিলাম। বিক্রম চুপচাপ শুনতে লাগল, কিন্তু ভেতর ভেতর তার রক্ত টকবক করছিল। ওয়াইন খাওয়ার সাথে সাথেই আমার মাথা ঘুরতে লাগল, শরীর অবশ হয়ে গেল। তখনই আমার শাশুড়ি মিসেস মালহোত্রা ঘরে ঢুকলেন। তিনি টেবিলে কিছু কাগজপত্র ছুঁড়ে দিলেন। ওগুলো ছিল আমার বাবার পুরো সম্পত্তি আর কোম্পানির শেয়ার হস্তান্তরের কাগজ। তাদের আমার নয় শুধু সই প্রয়োজন ছিল। বিক্রম মুঠি পাকাল।
নখ তালুতে গেথে গেল। সে ভাবতেও পারেনি যে ধনীদের চাকচিক্যের আড়ালে এত অন্ধকার থাকতে পারে। আমি সই করতে মানা করলাম। আনিয়ার চোখে ভয় ভেসে উঠল। তখন আরিয়ান, যাকে আমি এত ভালোবেসেছিলাম, সে পশু হয়ে গেল। সে আমার চুল ধরল, আমার মাথা টেবিলে আছাড় মারল। আমার আজও ওর কণ্ঠস্বর মনে আছে, সই কর, না হলে লাশও পাওয়া যাবে না। নেশা আর মারের কারণে আমি ভেঙে পড়লাম আর সই করে দিলাম। একজন হেরে যাওয়া মানুষের ব্যাকা টেরা সই। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বিক্রম নিজের মেরুদণ্ডে শিহরণ অনুভব করল। মানুষ এত নিচে নামতে পারে? স্ত্রীকে মারার ষড়যন্ত্র, তাও আবার সম্পদের জন্য। সই করার পর তারা আমার গায়ে মদ ছিটিয়ে দিল, যাতে মনে হয় আমি মত্ত অবস্থায় অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। আরিয়ান আমাকে গাড়িতে তুলে নদীর ধারে নিয়ে গেল। সে আমাকে বাইরে টেনে বের করল। আমি ওর কাছে প্রাণ ভিক্ষা চাইছিলাম, কিন্তু সে আমাকে গর্তে ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমার স্কুটারটিও নিচে ফেলে দিল। সে ওপরে দাঁড়িয়ে তাকিয়েছিল। যতক্ষণ না তার বিশ্বাস হলো যে আমি ডুবে গেছি, ততক্ষণ সে গেল না। এটা শুনে বিক্রমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে জোরে টেবিলে ঘুষি মারল। জলের গ্লাস উল্টে গেল। জানোয়ার সব! সে গর্জে উঠল। সে একজন শ্রমিক মানুষ ছিল। সে রাস্তায় মারামারি দেখেছিল, কিন্তু এটি ছিল শিক্ষিত লোকেদের নৃশংসতা। এটি ছিল এসি ঘরে বসে তৈরি করা মৃত্যুর ষড়যন্ত্র। আনিয়া বিক্রমের রাগে ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সে অনুভব করল যে এই রাগ তার ওপর নয়, ওই অপরাধীদের ওপর। সে হাঁটুতে মুখ গুঁজে ডুকরে কেঁদে উঠল। বিক্রম জানালার কাছে গেল এবং নিজেকে শান্ত করার জন্য সিগারেট ধরাল। ধোঁয়া বাতাসে মিশে গেল। সে সেই অন্ধকার গলিটা দেখছিল, কিন্তু মাথায় ঝড় চলছিল। আনিয়ার গল্প শুধু একটা দুর্ঘটনা ছিল না, এটি ছিল এক বিশাল বিপদ, যা এখন বিক্রমের কাঁধে এসে পড়েছিল। তার এক অংশ, সেই ভীতু সাধারণ মানুষটি, চিৎকার করে বলছিল যে থেমে যা। আনিয়ার শত্রুরা খুব শক্তিশালী। তাদের কাছে টাকা আছে, পুলিশ আছে, গুন্ডা আছে। বিক্রম কে ছিল? একজন সামান্য বাইক ট্যাক্সি চালক। যদি তারা জানতে পারে যে সে আনিয়াকে লুকিয়ে রেখেছে, তবে তারা তাকে পিঁপড়ের মতো পিষে দেবে। গ্রামে তার বৃদ্ধা মা ছিল। একটি সাধারণ জীবন ছিল, যা সে বাঁচাতে চেয়েছিল। এর মধ্যে পড়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু তার অন্য অংশটি, সেই স্বাভিমানী আর নেক মানুষটি, তাকে পিছিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছিল না। সে ঘুরে আনিয়াকে দেখল। সে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু তার আশ্রয়ের প্রয়োজন ছিল। যদি বিক্রম তাকে বের করে দেয়, তবে সে মারা যাবে আর তার মৃত্যুর বোঝা বিক্রমের আত্মায় সারা জীবন থেকে যাবে। সে কি ওই ধনী পশুদের জিততে দেখতে পারবে? ভাইয়া, আনিয়ার ধীর কণ্ঠস্বর তাকে বর্তমানে ফিরিয়ে আনল। আপনি ভয় পাচ্ছেন না, আমি বুঝতে পারছি। আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি আমাকে যেতে দিন। আমি আমার রাস্তা নিজেই খুঁজে নেব। আমি আপনাকে বিপদে ফেলতে চাই না। বিক্রম সিগারেট নিভিয়ে দিল আর সরাসরি আনিয়ার চোখের দিকে তাকাল। একজন দরিদ্র কিন্তু স্বাভিমানী পুরুষের দৃষ্টি। তুমি কোথায় যাবে? বাইরে, যাতে ওরা তোমাকে আবার মারতে পারে? আমি বললাম না, আমি তোমাকে বাঁচিয়েছি, তাই দায়িত্বও আমার। ভয়? হ্যাঁ, ভয় তো আমারও লাগে। কোনো গরিবের ধনীদের সাথে পাল্লা দিতে ভয় লাগে না, কিন্তু আমার সেই ভয়ের চেয়েও বেশি ভয় নিজের চোখে নিজে ছোট হয়ে যাওয়ার। যদি আজ আমি তোমাকে ছেড়ে দিই, তবে রাতে শান্তিতে ঘুমাতে পারব না। ঘরে একটি নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু এবার এটি ভয়ের নয়, একটি প্রতিশ্রুতির নিস্তব্ধতা ছিল। বিক্রম নিজের পক্ষ বেছে নিয়েছিল। সে একটি বিশাল রাক্ষসের সাথে নিজের খালি হাত আর সাহসের জোরে লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এখন থেকে তুমি এখানেই থাকবে, বিক্রম দৃঢ়ভাবে বলল। আমার কাছে টাকা নেই, পাওয়ার নেই, কিন্তু আমার এই জীবন আছে আর আমার বন্ধু-বান্ধব আছে। ওরা টাকা দিয়ে আকাশ কিনতে পারে, কিন্তু আমরা বুদ্ধি আর ভ্রাতৃত্ব দিয়ে ওদের মুখোশ খুলে দেব। তোমাদের বেঁচে থাকতে হবে এটা দেখার জন্য যে ওরা কিভাবে ধ্বংস হয়। আনিয়া বিক্রমকে দেখল। তার চোখে আবার জল এলো, কিন্তু এবার এগুলো ছিল আশার জল। এই নিষ্ঠুর শহরে সে একজন অপরিচিতের মধ্যে নিজের রক্ষককে খুঁজে পেয়েছিল। বাইরে বৃষ্টি আবার বেড়ে গিয়েছিল, কিন্তু সেই ছোট ঘরে এক ধনী ঘরের নির্যাতিতা পুত্রবধূ আর এক দরিদ্র বাইক চালকের মধ্যে এক অদ্ভুত জোট তৈরি হয়ে গিয়েছিল। এমন এক যুদ্ধের জন্য, যা সমানে সমান ছিল না, কিন্তু সেটি ছিল সত্যের। ঝড়ের পরের দিনগুলোতে মুম্বাইয়ের আকাশ তখনও ধূসর ছিল, কিন্তু আসল গুমোট আবহাওয়াই ছিল না, বরং আরিয়ানের ভিলার ভেতরে চলা কালো ষড়যন্ত্রে ছিল। আরিয়ান তার স্টাডি রুমে দাঁড়িয়েছিল, হাতে হুইস্কির গ্লাস ছিল, চোখ রাগে লাল ছিল। তার সামনে একজন প্রাইভেট ডিটেকটিভ দাঁড়িয়েছিল,
যে টেবিলের উপর মিঠি নদীর কিছু ছবি রেখেছিল। লাশ পাওয়া যায়নি, ডিটেকটিভ নির্বিকার গলায় বলল। ওই রাতের স্রোতের হিসেবে যদি সে ডুবে যেত তবে এতক্ষণে ওয়ার্লির কাছে জালে আটকে যেত। কিন্তু আমার ডুবুরিরা দুদিন ধরে খুঁজেছে, শুধু আবর্জনা পাওয়া গেছে। আর কোনো হাসপাতাল বা পুলিশ স্টেশনে এমন কোনো মেয়ের রেকর্ড নেই। আরিয়ান ক্ষেপে গেল এবং নিজের গ্লাস দেওয়ালে আছাড় মারল। কাঁচ ভাঙার শব্দ কোনো পশুর চিৎকারের মতো ছিল। মানে সে বেঁচে আছে। এক নাজুক মেয়ে যাকে আমি নেশা করিয়েছি, মেরেছি, নদীতে ফেলেছি, সে বেঁচে ফিরল কিভাবে? ডিটেকটিভ একদম শান্ত ছিল। হতে পারে কেউ তাকে বাঁচিয়ে নিয়েছে, আর যদি সে বেঁচে থাকে এবং পুলিশের কাছে না গিয়ে থাকে তবে তার মানে সে লুকিয়ে আছে। সে জানে কে তাকে মারতে চায়। এক আহত পশুর মতো সে নিজের গুহা খুঁজছে। আপনার আশপাশের বস্তির ছোট ক্লিনিক এবং ডিসপেন্সারিতে খোঁজা উচিত। ওখানকার ডাক্তাররা প্রায়ই পুলিশকে খবর দেয় না। ডিটেকটিভের পরামর্শ আরিয়ানের ভেতরের শয়তানকে জাগিয়ে দিল। সে এক কুটিল হাসির সাথে ফোন তুলল এবং এলাকার সেই লোকাল গুন্ডাকে কল করল যাকে দিয়ে সে তার নোংরা কাজ করাত। পুরো শহর চষে ফেল। ওই নোংরা বস্তির ক্লিনিক আর ওষুধের দোকানে নজর রাখো। আনিয়ার ছবি দেখাও। যে খবর দেবে তাকে 1 লাখ নগদ, আর যে তাকে লুকিয়ে রেখেছে তাকে এবং ওই মেয়ে দুজনকেই খতম করে দাও। আদেশ জারি হয়ে গেল। বাইকে চড়ে উল্কি আঁকা গুন্ডারা মুম্বাইয়ের গলিতে ঘুরতে লাগল। তাদের চিল সদৃশ চোখ প্রতিটি মেডিকেল স্টোর আর ডাক্তারের ক্লিনিক স্ক্যান করছিল। ওদিকে বিক্রম নিজের বস্তি থেকে 3 কিলোমিটার দূরে এক মেডিকেল স্টোর থেকে ব্যান্ডেজ আর অ্যান্টিবায়োটিক কিনে বেরোচ্ছিল। সে কাছের দোকান থেকে কেনেনি, কারণ তার সন্দেহ ছিল। যেই সে ওষুধের ব্যাগ নিয়ে নিজের পুরনো বাইক ঘোরাতে লাগল, সে রিয়ারভিউ মিরারে একটি কালো পালসার দেখল। তাতে দুজন ছেলে বসা ছিল, মুখে রুমাল বাঁধা। তাদের নজর বিক্রমের হাতের ওষুধের ব্যাগের ওপর স্থির ছিল। বিক্রম সাথে সাথে গতি বাড়াল না। সে জুতো বাঁধার নাটক করল এবং আর চোখে দেখল। তাদের মধ্যে একজন ফোন বের করল, হয়তো ছবি মেলাচ্ছিল, আর অন্যজনকে ইশারা করল। তারা তখনও চিনতে পারেনি, কিন্তু এক গরিব বাইক চালকের এত সব ওষুধ কেনা সন্দেহ তৈরি করছিল। বিক্রম বুঝে গেল যে শিকার শুরু হয়ে গেছে। যদি সে এখন সরাসরি ডাক্তারখানের কাছে যায় তবে সে মৃত্যুকে নিজেই ঘরে নিয়ে আসবে। চোর পুলিশ খেলা খেলতে হবে, বিক্রম বিড়বিড় করল, এবং এক কঠিন হাসি তার মুখে ফুটে উঠল। সে হেলমেটের ফিতে কষল এবং কিক মারল। বস্তির দিকে না ফিরে সে ভিড়ভাট্টা বাজারের দিকে বাইক ঘুরিয়ে দিল। পেছনের গুন্ডারা সাথে সাথে পিছু নিল। বিক্রম জোরে চালাচ্ছিল না, শুধু ততটুকু দূরত্ব বজায় রাখছিল যাতে তারা তাকে দেখতে পায় কিন্তু ধরতে না পারে। সে তাদের মূল রাস্তা থেকে ঘুরিয়ে চোর বাজারের মতো পুরনো এলাকায় নিয়ে গেল। এখানে এসে খেলা বদলে গেল। সরু গলি, যেখানে একবারে শুধু একটি বাইক বের হতে পারে, মাকড়সার জালের মতো পেঁচানো। দুপাশে দোকানের মালামাল রাস্তা পর্যন্ত ছড়ানো, খাবারের ঘ্রাণ আর শোরগোল। এটি বিক্রমের এলাকা ছিল। সেখানকার প্রতিটি গর্ত আর প্রতিটি মোড় চিনত। বিক্রম গতি বাড়াল, ঠেলাগাড়ি আর রিকশার মাঝখান দিয়ে নিজের বাইক কাটিয়ে নিয়ে গেল। পেছনের গুন্ডারা ঘাবড়ে গেল। তাদের কাছে ক্ষমতা ছিল, কিন্তু বিক্রমের কাছে রাস্তার জানাশোনা ছিল। বিক্রম সঠিক সময় দেখল যে একটি ছোট টেম্পো গোডাউন থেকে বেরোচ্ছে এবং সে রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে। বিক্রম চুল পরিমাণ জায়গা দিয়ে বেরিয়ে গেল। পেছনে আসা পালসারকে জোরে ব্রেক কষতে হল। গালির শব্দ হর্নের শব্দে চাপা পড়ে গেল, কিন্তু বিক্রম জানত যে এতটুকু যথেষ্ট নয়। সে আরও 2টি গলি ঘুরে একটি পুরনো ইমারতের বেসমেন্ট পার্কিংয়ে ঢুকে পড়ল। সে দ্রুত নিজের জ্যাকেট খুলে উল্টো করে পরে নিল। এখন সেটি কালো রঙের ছিল। ডিকি থেকে বের করে অন্য একটি টুপি পরে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে তাকে একজন ডেলিভারি বয়ের মতো দেখতে লাগল। সে নিজের বাইক সেখানেই ছেড়ে দিল, কারণ নম্বর প্লেটে কাদা ছিল এবং এমনিতেও সেটি পুরনো ছিল। সে পায়ে হেঁটে কাপড়ের বাজারের ভিড়ে গায়েব হয়ে গেল। সে 3টি গলি পায়ে হেঁটে পার হল। তারপর এক পরিচিত অটোরিকশা কাকার সাথে বসে ডাক্তারখানের ক্লিনিক থেকে 2 গলি দূরে নামল। কেউ পিছু নিচ্ছে না তা নিশ্চিত হওয়ার পর সে পেছনের দেওয়াল টোপকে ভেতরে ঢুকল। ডাক্তারখান গাছগাছরা পেশ ছিলেন। ছায়া দেখে ভয় পেয়ে গেলেন, কিন্তু বিক্রমকে চিনে স্বস্তির শ্বাস ফেললেন। আরে বাপরে, তুই চোরের মতো কেন আসছিস? বিক্রম ঘামে ভেজা ছিল। সে জানলা বন্ধ করল। ডাক্তার সাহেব, ওরা শিকারে বেরিয়ে পড়েছে। মেডিকেল স্টোরে 2জন গুন্ডা মিলেছিল। ওরা এই এলাকা চষে ফেলছে। এটি শুনে বিছানায় বসে থাকা আনিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা কি আমাদের খুঁজে পেয়েছে? আপনার কিছু হয়নি তো? বিক্রম আনিয়াকে দেখল। এখন তার চোখে সরলতা নয়, বরং একজন শিকারীর দীপ্তি ছিল। ওরা এখনও খুঁজে পায়নি। আমি ওদের ধোঁকা দিয়ে দিয়েছি, কিন্তু এখন এই জায়গা নিরাপদ নয়। আমাদের দ্বিতীয় পরিকল্পনা দরকার। বিক্রম নিচে বসল এবং মুম্বাইয়ের একটি পুরনো ম্যাপ খুলল। ওরা ভাবে আমরা ইঁদুর আর গর্তে লুকিয়ে আছি, কিন্তু ওরা ভুলে গেছে যে মুম্বাইয়ের এই গলিগুলো আমাদের পৃথিবী, ওদের নয়। বিক্রম একটি নতুন পরিকল্পনা করল। সে এখন আর লুকিয়ে বসে থাকবে না। সে তার মতো গরিব আর মেহনতি বন্ধু, চা বিক্রেতা, বুট পালিশ করা লোক আর ভিখারিবের নেটওয়ার্ক ব্যবহার করবে।
সেই বস্তিকে একটি দুর্গে পরিণত করবে। যদি কোনো অপরিচিত এখানে আসে তবে বিক্রম আগে জানতে পারবে। আনিয়া, তুমি কি আমার উপর ভরসা করো? বিক্রম জিজ্ঞেস করল। আনিয়া সেই ধুলো আর ঘামে ভেজা মানুষটিকে দেখল এবং তার মধ্যে একজন যোদ্ধাকে দেখতে পেল। সে মাথা নাড়াল। নিজের জীবনের চেয়েও বেশি আপনার ওপর আমার ভরসা আছে। ওই রাতে বিক্রম ঘুমালো না। সে দরজায় বসে রইল, হাতে রেঞ্চ নিয়ে। ধনীদের কাছে টাকা ছিল, কিন্তু বিক্রমের কাছে রাস্তার বুদ্ধি ছিল। অন্ধকারে ওই বাইক চালকের মাথায় একটি পাল্টা আক্রমণ আকার নিচ্ছিল, এমন এক চাল যা শেয়ালদের তাদেরই জালে ফাঁসাবে। পরের দিন বিক্রম নিজের ছেঁড়া পুরনো কাপড় ছেড়ে একটি পরিষ্কার চেক শার্ট পরল। আয়নায় তার চোখে এখন আর সেই অসহায়ত্ব ছিল না যা সাধারণত সাওয়ারির সামনে মাথা নিচু করার সময় থাকে। এখন সেখানে এমন একজন মানুষের জেদ ছিল যে পৃথিবী দেখেছে। সে আনিয়াকে বলল, দরজা বন্ধ রাখতে। আমি আমার কিছু বিশেষ বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আমরা হাত গুটিয়ে বসে মৃত্যুর অপেক্ষা করতে পারি না। আমাদের জানতে হবে শত্রু কি করছে। মিটিংয়ের জায়গা কোনো এসি ক্যাফে নয়, বরং মোড়ের মুন্না ভাইয়ের চায়ের দোকান, যা এলাকার নিউজ এজেন্সি বলা হতো। এখানে ধুলো আর শোরগোলের মাঝে শহরের সবচেয়ে দামি খবর পাওয়া যেত। সেখানে ৩ জন লোক তার অপেক্ষা করছিল। তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী একজন ছিলেন বালা কাকা, যিনি ৩০ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছেন এবং শহরের প্রতিটি বড় হোটেল আর আড্ডার জায়গা চেনেন। দ্বিতীয় ছিল বান্টি, একটি রোগা পাতলা ছেলে যে মোবাইল রিপেয়ারিং করত, কিন্তু কিবোর্ডে তার আঙুল জাদুকরের মতো চলত। আর তৃতীয় ছিল মাসি, যে লটারি আর সবজি বিক্রি করত, কিন্তু যার নেটওয়ার্ক বড় বড় বাড়ির পরিচারিকা পর্যন্ত ছড়ানো ছিল। আজ আমার তোমাদের সাহায্য চাই, বিক্রম কোনো ভূমিকা ছাড়াই বলল। সে মেঝের ওপর আরিয়ানের ছবি আর তার কোম্পানির কিছু নাম রাখল, যা আনিয়া বলেছিল। আমার এই লোকদের পুরো কুণ্ডলী চাই, কোথায় যায়, কি খায়, কার সাথে ঘুমায়, আর সবচেয়ে জরুরি ওরা কি লুকাচ্ছে। বালা কাকা ছবি দেখে বিড়ির টান দিলেন। এই হারামিটাকে তো আমি চিনি, এ প্রায় দক্ষিণ মুম্বাইয়ের ওই বড় ক্লাবে যায়। আমি অনেকবার এর জন্য মেয়ে পৌঁছে দিয়েছি। দেখতে ভদ্র লাগে, কিন্তু ভেতর থেকে পুরো পচা। ওখানকার গার্ডরা আমার বন্ধু, আমি খবর নিচ্ছি। বান্টি কোম্পানির কার্ড তুলল আর নিজের চশমা ঠিক করতে করতে হাসল। ইন্টারনেটের কাজ আমার ওপর ছেড়ে দাও ভাই। এই বুড়োগুলো ভাবে যে মেসেজ ডিলিট করলেই সব মুছে যায়, কিন্তু ডিজিটাল দুনিয়ায় কিছু মরে না। আমি এদের সোশ্যাল মিডিয়া আর গোপন অ্যাকাউন্টে ঢোকে দেখছি, কিছু না কিছু নোংরামি তো অবশ্যই পাব। মাসি পান চিবোতে চিবোতে বলল, ওই জুহুবালা বাংলোটা আছে না, আমার এক ভাইঝি ওদের প্রতিবেশীর বাড়িতে কাজ করে। আমি ওকে কাজে লাগাচ্ছি। ঘরের ভেতরের খবর বাইরের লোকেদের চেয়ে কাজের মেয়েরা বেশি জানে। বিক্রম নিজের বন্ধুদের দেখল আর তার বুক গর্বে চড়া হয়ে গেল। এরা সেই লোক যাদের সমাজ আবর্জনা মনে করত, অদৃশ্য ভাবত, কিন্তু এটাই তাদের শক্তি ছিল। তারা সব জায়গায় ছিল, সবকিছু দেখত আর শুনত। আরিয়ানের পরিবার গোয়েন্দা আর গুন্ডা কিনতে পারত, কিন্তু এই আনুগত্য কিনতে পারত না। ধন্যবাদ বন্ধুরা। বিক্রমের গলা ধরে এলো। কাজ বিপজ্জনক, কিন্তু যদি আমরা সফল হই তবে। বান্টি মাঝপথে থামিয়ে দিল। আরে থাক ইয়ার, ভাইয়ের জন্য জান হাজির। আর এমনিতেও এই অহংকারী ধনীদের দম্ভ ভাঙতে খুব মজা লাগবে। মিটিং শেষ হলো আর সবাই নিজের কাজে লেগে গেল। বিক্রম যখন ফিরে এলো তখন তার কাছে শুধু আশা নয়, একটি মজবুত পরিকল্পনা ছিল। দরজা খুলতেই আনিয়া তাকে দেখল। বিক্রমকে এখন আর সেই ভীত ড্রাইভার মনে হচ্ছিল না। সে একজন সেনাপতির মতো দাঁড়িয়েছিল। সে মেঝেতে একটি বড় কাগজ বিছালো আর তার ওপর আরিয়ানের পরিবারের দুর্বলতাগুলো লিখতে শুরু করল। দেখো, বিক্রম আনিয়ার হাত ধরল। তার স্পর্শ এখন একজন বন্ধু আর রক্ষকের মতো ছিল। ওরা ভাবে ওরা সব পরিষ্কার করে দিয়েছে, কিন্তু অপরাধী সব সময় চিহ্ন রেখে যায়। তোমার স্বামীর ওপর অনলাইন জুয়ার কোটি কোটি টাকার ঋণ আছে। বান্টি লেনদেনের তথ্য খুঁজে বের করেছে। তাকে আগামী সপ্তাহে হতে যাওয়া শেয়ার হোল্ডারদের মিটিংয়ের আগে সেই ঋণ শোধ করতে হবে। তাই সে তোমার মৃত্যু আর উত্তরাধিকারের জন্য এত মরিয়া হচ্ছে। আনিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বিক্রম নিজের সাধারণ বুদ্ধি আর বন্ধুদের সাহায্যে তা করে দেখালো, যা পুলিশও হয়তো করতে পারত না। আনিয়ার মনে হলো সে এখন একা নয়। আমরা এখন পালাবো না, বিক্রম বলল। আমরা প্রমাণ জোগাড় করব আর ওই মিটিংয়ের দিনেই ধামাকা করব। তুমি সবার সামনে যাবে আর নিজের অধিকার চাইবে। ওই ছোট কামরায় সন্ধ্যা নামছিল, কিন্তু তাদের সাহস সূর্যের মতো চড়ছিল। একজন গরিব মানুষের বুদ্ধি আর একজন হতাশ নারীর হিম্মত মিলে এমন এক তুফান আনতে যাচ্ছিল, যার জন্য ওই ধনী পরিবার তৈরি ছিল না। বিক্রম অনুভব করল যে তার পুরনো জীবন শেষ হয়ে গেছে। এখন সে শুধু একজন ড্রাইভার নয়, বরং ইনসাফের এক সিপাহী। বড়দিন আসার আগের রাতে বিক্রমের ঘরে নিস্তব্ধতা এমন ছিল যেমন ঝড়ের আগে হয়।
ওই ভাঙা মেঝের ওপর যেখানে প্রায় শুধু নুডলস বা চা থাকত, এখন সেখানে কাগজপত্র, পেন ড্রাইভ আর কিছু অস্পষ্ট ছবি পড়েছিল। এই ছবি আর রেকর্ডিং কোনো বোমার চেয়ে কম ছিল না। বান্টি ৩ রাত জেগে আনিয়ার ভাঙা ফোনের ক্লাউড ডেটা থেকে সেই রেকর্ডিং বের করে নিয়েছিল, যা খুনিরা পুরোপুরি মুছতে ভুলে গিয়েছিল। ওই রাতের রেকর্ডিং, আরিয়ানের চিৎকার, জোর করে সই করানো আর তার মায়ের ঠান্ডা মাথায় খুনের আদেশ, সব কিছু পরিষ্কার ছিল। আনিয়া আসল উইল আর নিজের ব্যক্তিগত সম্পত্তির কাগজপত্রও রেখে দিল, যা সে বুদ্ধিমত্তার সাথে আগেই ব্যাংক লকারে রেখেছিল এবং যার চাবি সে ডাক্তারখানের এখানে নিজের পুরনো টেডি বিয়ারের ভেতর লুকিয়েছিল। এটি ওদের ডেথ ওয়ারেন্ট বিক্রম, আনিয়া বলল। ওরা ভাবে যে জোর করে নেওয়া সই ওদের বাঁচিয়ে নেবে, কিন্তু ওরা ভুলে গেছে যে আইন প্রমাণ চায় আর দুনিয়া সত্য। বিক্রম চেয়ারে হেলান দিয়ে ভাবল। সে জানত যে ধনীদের সাথে সরাসরি লড়ার মানে হেরে যাওয়া। ওদের কাছে দামি উকিল আছে। এই রাক্ষসকে মারার জন্য ওর ইজ্জতে আঘাত করতে হবে, ওই ইজ্জত যার ওরা ঢং করে। কাল তাজ হোটেলে ওরা এক বড় পার্টি দিচ্ছে, তোমার উত্তরাধিকার আর নতুন প্রজেক্টের নামে। বিক্রম গম্ভীর গলায় বলল। সেখানে মন্ত্রী, বিজনেস পার্টনার আর মিডিয়ার লোকেরা থাকবে। ওটা ওদের সবচেয়ে বড় মঞ্চ, আর ওটাই ওদের ফাঁসির মঞ্চ হবে। বিক্রমের পরিকল্পনা চিৎকার করার ছিল না, বরং সুন্দরভাবে ধ্বংস করার ছিল। যেই আরিয়ান স্টেজে কথা বলবে, বান্টির সিস্টেম, সব প্রমাণ, অডিও, ভিডিও, আরিয়ানের ধারের কাগজ আর আনিয়ার মেডিকেল রিপোর্ট সেখানে থাকা প্রতিটি রিপোর্টারের ইমেইল আর সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দেবে। বালাকাকা কিছু অনুসন্ধানী সাংবাদিককে আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন, আমরা ওদের ভরা বাজারে উলঙ্গ করে দেব। বিক্রমের চোখে জাল্লা ছিল। আনিয়া বিক্রমের খসখসে হাত ধরল। যদি আমরা ফেল করি তবে? সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। বিক্রম তার হাত চেপে ধরল। তবে আবার চেষ্টা করব। আমার হারানোর কিছু নেই, শুধু একটি পুরনো বাইক আছে। কিন্তু আমার উপরওয়ালার উপর ভরসা আছে। কাল তুমি মাথা উঁচু করে চলবে। তোমার পেছনে আমি আছি, আর সত্য আছে। পরদিন সকালে মুম্বাই সোনালি রোদে জাগল, কিন্তু আরিয়ানের পরিবারের জন্য এটি জয়ের সকাল ছিল। তাজ হোটেলের হলে ফুলের সাজসজ্জার শ্যাম্পেনের সুগন্ধ ছিল। আরিয়ান স্যুট বুটে চকচক করছিল, সবার অভিনন্দন নিচ্ছিল। তার মা কোনো মহিয়সীর মতো অহংকারে ডুবেছিলেন। তাদের বিশ্বাস ছিল যে আনিয়া নদীর নিচে পচে যাচ্ছে। ঠিক তখনই কিছুটা দূরে এক গলিতে একটি সাধারণ ট্যাক্সি এসে থামল। দরজা খুলল এবং আনিয়া বাইরে বেরোল। সে এখন আর সেই আহত মেয়ে ছিল না। সে একটি সাধারণ কিন্তু সুন্দর সাদা শাড়ি পরেছিল, যা বিক্রম নিজের জমানো পুঁজি দিয়ে কিনেছিল। তার মুখে তেজ ছিল। বিক্রমও বাইরে এলো, ভাড়ার স্যুট পরা, যা কিছুটা ঢিলে ছিল, কিন্তু তার আত্মবিশ্বাস কোনো রাজার চেয়ে কম ছিল না। সে আনিয়ার জন্য দরজা খুলল। তৈরি তো? বিক্রম জিজ্ঞেস করল। আনিয়া ওরই উঁচু ইমারতটি দেখল, যেখানে তার খুনিরা উৎসব করছিল। আমি তৈরি, চলো নিজের হিসাব নিতে যাই। ট্যাক্সি শহরের ভিড় চিড়ে এগিয়ে চলল। গাড়ির ভেতরে কেউ কিছু বলছিল না, কিন্তু উত্তেজনা এতটাই গভীর ছিল যে তা ছুরি দিয়ে কাটা যেত। বান্টি বিক্রমের ফোনে মেসেজ করল, আমি পজিশনে আছি ভাই, শুধু ইশারার অপেক্ষা। বালাকাকারও মেসেজ এলো যে তিনি সাংবাদিকদের খবর দিয়ে দিয়েছেন, আর তারা সবাই ক্ষুধার্ত সিংহের মতো তৈরি হয়ে বসে আছে। বিক্রম ঘড়ি দেখল, উদ্বোধনে মাত্র ১৫ মিনিট বাকি ছিল। তার বুক জোরে কাঁপছিল, ভয়ে নয়, বরং ওই চূড়ান্ত মুহূর্তের উত্তেজনায়। সে জানত যে যখন ওই হলের দরজা খুলবে আর আনিয়া ভেতরে কদম রাখবে, তখন সেখানে থাকা প্রতিটি মানুষের জীবন চিরতরের জন্য বদলে যাবে। মুম্বাইকে স্বপ্নের শহর বলা হয়, ধনীদের জন্য ধুলো আর গরিবদের জন্য ধুলো। কিন্তু আজ এই প্রবাদ বদলাতে চলেছিল। আজ ওই ধনী জালেমদের গালে অশ্রু ঝরবে, আর সৎ হাতে জয়ের ফুল ফুটবে। ট্যাক্সি হোটেলের রাজকীয় গেটে এসে থামল। সিকিউরিটি গার্ড ওই সাধারণ ট্যাক্সিটিকে অবজ্ঞার চোখে দেখল এবং সেটিকে তাড়াতে যাচ্ছিল। ঠিক তখনই বিক্রম নিচে নামল এবং পেছনের দরজা খুলল। যখন আনিয়া বাইরে বেরোল, তখন তার তেজ দেখে গার্ড ঘাবড়ে গেল এবং পিছিয়ে গেল। তার কোনো নিমন্ত্রণপত্রের প্রয়োজন ছিল না, কারণ তার মুখই ছিল সবচেয়ে বড় পাস, এক মৃত মানুষের ফিরে আসা। বিক্রম তার পাশে হাঁটছিল। এক নীরব দেহরক্ষীর মতো তারা রেড কার্পেটে বিছানো সিঁড়ি বাইতে লাগল। তাদের কদমের আওয়াজ যুদ্ধের দামামার মতো ছিল। ওই কারুকার্য করা কাঠের ভারী দরজার পেছনে সিংহের গুহা ছিল, যেখানে মিথ্যে হাসি আর আস্তিনের সাপেরা লুকিয়েছিল। কিন্তু এখন তাদের কেউ রুখতে পারবে না। বিক্রম আনিয়াকে দেখল এবং হালকা মাথা নাড়াল। আনিয়াও আগুনের নজরে জবাব দিল।
বিক্রম নিজের কানে লাগানো ব্লুটুথে হাত রাখল এবং বান্টিকে আদেশ দিল, শুরু করো ছোট, ওই স্টেজ উড়িয়ে দাও। হলের দরজা ধীরে ধীরে নয় বরং এক ঝটকায় খুলল। ভেতরে ঝাড়বাতির ঝলমলে আলো বাইরে এলো এবং নাটকের শেষ দৃশ্য শুরু হল। তাজ হোটেলের ব্যাঙ্কোয়েট হলের ভেতরে আলো, ক্রিস্টালের জেল্লা আর দামি মদের গন্ধ ছিল। স্যুটবুট পরা পুরুষ আর ভারী শাড়ি এবং গাউনে মোড়া মহিলারা গ্লাস ঠোকাঠুকি করছিল। তাদের হাসি আর কথা মৌমাছির গুঞ্জনের মতো ছিল, কিন্তু তাতে সত্য ছিল না, শুধু ফাঁপা প্রশংসা ছিল। স্টেজকে হাজার হাজার সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিল, যা এক তিক্ত রসিকতা ছিল, কারণ সেগুলো ছিল আনিয়ার প্রিয় ফুল। আরিয়ান মাইকের সামনে দাঁড়িয়েছিল, হাতে মদের গ্লাস, মুখে দুঃখের নাটক, কিন্তু চোখে জয়ের জেল্লা। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আরিয়ানের ভারী গলার স্বর সাউন্ড সিস্টেম থেকে প্রতিধ্বনিত হল। আজ যদিও আমার হৃদয় আমার স্ত্রী আনিয়ার আকস্মিক চলে যাওয়ায় ভারাক্রান্ত, কিন্তু আমার বিশ্বাস সে ওপর থেকে আমাদের দেখে হাসছে। আমাদের পরিবারের স্বপ্ন দ্য নিউ হরাইজন প্রজেক্ট আজ শুরু হচ্ছে, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে। তার কথা শেষও হয়নি যে হলের শেষে ওই ভারী দরজা খুলল। এটি কোনো ওয়েটার খোলেনি, বরং এক জোরালো ধাক্কায় খুলেছিল। অর্কেস্ট্রার ধীর সঙ্গীত হঠাৎ থেমে গেল, কারণ রেড কার্পেটে দুটি ছায়া ভেসে উঠল। পুরো হল শত শত মানুষ একসাথে ঘুরল, আর তারপর সেখানে মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এলো। এতটাই নিস্তব্ধতা যে লোকেদের নিজেদের হার্টবিট শোনা যাচ্ছিল। আরিয়ানের হাত থেকে মদের গ্লাসটি পড়ে গেল এবং মার্বেল মেঝেতে চুরমার হয়ে গেল। কাঁচ ভাঙার ওই তীক্ষ্ণ শব্দ সেই ঢোঙের পর্দা ফেটে যাওয়ার মতো ছিল, যা সে করছিল। বিক্রম আগে ভেতরে এলো। সে নীল রঙের এক ভাড়া স্যুট পরেছিল, যার হাতা কিছুটা লম্বা ছিল, কিন্তু তার ভঙ্গি এমন ছিল যে কামরায় থাকা সব দামি ব্র্যান্ড ফিকে পড়ে গেল। সে কোনো চাকরের মতো মাথা নিচু করে নয়, বরং লম্বা পায়ে মাথা উঁচু করে কোনো সিংহের মতো নিজের এলাকা রক্ষা করতে করতে হাঁটছিল। এবং তার পাশে তার হাত ধরে আনিয়া ছিল। সে একটি সাদা শাড়ি পরেছিল, মুখে হালকা মেকআপ ছিল, কিন্তু হাবভাব বরফের মতো ঠান্ডা। সে মৃত্যুর মুখ থেকে ফেরা কোনো আত্মা নয়, বরং নরক থেকে আসা প্রতিশোধের দেবী লাগছিল। তার সেখানে রক্তমাংসের শরীরে উপস্থিত হওয়া তাদের সবার মুখে এক চর ছিল। মিসেস মালহোত্রা, আরিয়ানের মা, যিনি সবথেকে সামনে ভিআইপি টেবিলে বসেছিলেন, তার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। তার কাঁপতে থাকা হাত দরজার দিকে উঠল। মুখ খোলা থেকে গেল, কিন্তু কোনো শব্দ বের হল না। তারা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেলেন এবং চেয়ার ফেলে দিলেন। তাদের সব রৈশলিয়ানা আর শান শওকত এক মুহূর্তে গায়েব হয়ে গেল। অবশিষ্ট থাকল শুধু চোরের ভয়। আরিয়ান স্টেজে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল, তার পা যেন মেঝেতে গেথে গেছে। তার কপাল দিয়ে ঠান্ডা ঘাম বইতে লাগল। সে চোখ কচলাল, এই আশায় যে হয়তো এটি মদের নেশা, কিন্তু না, আনিয়া কাছে আসছিল। প্রতিটি কদম, তার হিলসের আওয়াজ কোনো বিচারকের হাতুড়ির মতো মেঝেতে পড়ছিল। আরিয়ান আনিয়ার গলা বিনা মাইকেও পুরো হলে প্রতিধ্বনিত হল। সেই কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে ধ্বংস লুকিয়েছিল। তুমি এখনই বলছিলে যে আমার চলে যাওয়ায় তুমি খুব দুঃখিত। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। তবে আমাকে দেখে তোমার অবস্থা এমন কেন হয়ে গেল, যেন কোনো ভূত দেখেছ? ভিড়ের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল, কানাঘুষার আওয়াজ শুরু হলো। সাংবাদিকদের ক্যামেরা আর ফ্ল্যাশলাইট সাথে সাথে স্টেজের দিকে ঘুরে গেল। প্রত্যেকে এই ঐতিহাসিক মুহূর্তকে বন্দী করতে চাইছিল। আরিয়ান নিজেকে সামলানোর চেষ্টা করল। এক চতুর শেয়ালের মতো তার বাঁচার প্রবৃত্তি জেগে উঠল। সে জোর করে একটি বাঁকা হাসি নিজের মুখে নিয়ে এলো এবং তোতলামি করে বলল, আনিয়া, তুমি বেঁচে আছো? হে ভগবান, আমি কত খুশি। তুমি এতদিন কোথায় ছিলে? আমরা সবাই কত চিন্তিত ছিলাম। সে আনিয়াকে জড়িয়ে ধরার জন্য স্টেজ থেকে নিচে নামল, যাতে এই মিলনের নাটক করে বিষয়টি ধামাচাপা দিতে পারে। কিন্তু বিক্রম তার চেয়ে এক কদম এগিয়েছিল। বিক্রম আরিয়ানের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের চওড়া কাঁধ দিয়ে আনিয়াকে ওই ধোঁকাবাজ লোকটির থেকে আলাদা করে দিল। বিক্রম কিছু বলল না, শুধু আরিয়ানকে এতটাই ঘৃণার সাথে দেখল যে আরিয়ানের পা থেমে গেল। থাক, অনেক নাটক হয়েছে, এবার শেষ করো। বিক্রমের কণ্ঠস্বর গভীর আর গম্ভীর ছিল। সে স্টেজের পেছনে থাকা বিশাল এলইডি স্ক্রিনের দিকে ইশারা করল, যেখানে এতক্ষণ তাদের রিয়েল এস্টেট প্রজেক্টের গ্রাফিক্স চলছিল। সাথে সাথে স্ক্রিন ঝিলমিল করে উঠল, আর বানটির কারসাজি শুরু হলো। সেখানে কোনো অস্পষ্ট স্টিং অপারেশন নয়, বরং ক্লাউড ডেটা থেকে উদ্ধার করা এইচডি ভিডিও চলতে লাগল। ভিডিওতে আরিয়ান আনিয়ার চুল ধরে তার মাথা টেবিলে ঠুকছে। মদ আর রাগে তার মুখ লাল ছিল।
অডিও স্পিকারে প্রতিধ্বনিত হল, যাতে পার্টির সব জৌলুস চাপা পড়ে গেল। সই কর, যদি সই না করিস তবে তোর লাশও পাওয়া যাবে না। এই বাড়ি আমার, এই টাকা আমার। এরপরে মিসেস মালহোত্রার ঠান্ডা আর নিষ্ঠুর কণ্ঠস্বর শোনা গেল, কাজ নিখুঁতভাবে করো, কোনো প্রমাণ যেন না থাকে। এমন মনে হওয়া উচিত যেন মদের নেশায় অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরো হল আতঙ্কে ভরে গেল। ওই বিজনেস পার্টনাররা, যারা এখনই আরিয়ানের সাথে হাত মেলাচ্ছিল, এখন তাকে আর তার মাকে এমনভাবে দেখছিল যেন তারা মানুষের ছদ্মবেশে রাক্ষস। নগ্ন তিক্ত সত্য সবার সামনে ছিল। নৈতিকতার সব মুখোশ ভেঙে গিয়েছিল। আরিয়ান পাগল হয়ে গেল। সে টেকনিশিয়ানদের টেবিলের দিকে দৌড়ে গেল, চিৎকার করতে করতে, বন্ধ করো, এটি বন্ধ করো, এটি মিথ্যে। এই লোকেরা ভিডিও এডিট করেছে। এই পাগল মহিলা আমাকে ফাঁসাতে চায়। কিন্তু কেউ তার কথা শুনছিল না। স্ক্রিনে এখন আরও প্রমাণ আসতে লাগল। আরিয়ানের কোটি কোটি টাকার জুয়ার ধারের কাগজ, গুন্ডাদের স্ত্রীর লাশ খোঁজার জন্য পাঠানো মেসেজ। ঠিক সেই মুহূর্তে কামরায় উপস্থিত সব সাংবাদিকদের ফোন একসাথে ভাইব্রেট হল। বান্টি তার কাজ সম্পন্ন করে দিয়েছিল। আনিয়ার মেডিকেল রিপোর্ট, আসল উইল আর পুলিশকে দেওয়া অভিযোগের কপি সবার ইমেলে পৌঁছে গিয়েছিল। এটি এমন এক আক্রমণ ছিল যা থেকে আরিয়ানের পরিবার বাঁচতে পারত না। মিসেস মালহোত্রা মেঝেতে পড়ে গেলেন, লজ্জা আর ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। আরিয়ান স্টেজের মাঝে একা দাঁড়িয়েছিল। তার সব পাপ প্রকাশ হয়ে গিয়েছিল। সে চারদিকে দেখল, কারো চোখে সহানুভূতি খোঁজার চেষ্টা করল, কিন্তু সে শুধু ঘৃণা পেল। তার মোশারহেব বন্ধুরা নজর এড়িয়ে এমনভাবে সরে যেতে লাগল যেন নোংরা থেকে বাঁচছে। আনিয়া স্টেজে উঠল এবং সেই মাইকের কাছে দাঁড়াল যা দিয়ে তার স্বামী মিথ্যে বলেছিল। সে নিচে ভিড় দেখল, তারপর আরিয়ানকে, যে এখন আলোয় কুকড়ে থাকা ইঁদুরের মতো কাঁপছিল। আমি মরিনি, আনিয়া বলল। গলা কিছুটা বুঝে এসেছিল, কিন্তু শীঘ্রই শক্ত হয়ে গেল। আমি বেঁচে আছি, ইনসাফ চাওয়ার জন্য। শুধু নিজের জন্য নয়, বরং সেই মানবতার জন্য যাকে তোমরা পায়ের নিচে পিষে দিয়েছ। টাকা নীরবতা কিনতে পারে, কিন্তু সত্য নয়। সে হাতে ধরা ফাইলটি বাতাসে ওড়াল। এটি আমার বাবার আসল উইল, আর এই মুহূর্ত থেকে আমি ঘোষণা করছি যে আরিয়ান এবং মিসেস মালহোত্রার আমার কোম্পানি এবং সম্পত্তির ওপর কোনো অধিকার নেই। এখন তোমাকে আইনের মুখোমুখি হতে হবে। দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল, যা ক্রমশ কাছে আসতে লাগল। লোভী মানুষগুলোর জন্য মৃত্যুর ঘণ্টার মতো আরিয়ান পুরোপুরি ভেঙে পড়ল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, বাচ্চাদের মতো কাঁদতে লাগল। অনুশোচনা থেকে নয়, বরং হাত থেকে বেরিয়ে যাওয়া ধন সম্পদের জন্য। বিক্রম উইংসের আড়ালে দাঁড়িয়ে চুপচাপ এইসব দেখছিল। সে তার ভাড়ারটাই ঠিক করল। আনিয়াকে ন্যায়ের আলোয় জলজল করতে দেখে তার হৃদয়ে এক গভীর প্রশান্তি ছিল। এটি শুধু টাকার জয় ছিল না, এটি ছিল অন্যায়কে শাস্তি পেতে দেখার সন্তোষ। সে ওই ধনী লোকগুলোর ঘাবড়ে যাওয়া দেখল, এবং তার মনে হল যে এই শান শওকতের মাঝে ওরা কত অসহায়। শুধু সে আর আনিয়া, যারা কাদা থেকে উঠে এসেছিল, তারাই সত্যি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আজ রাতে মুম্বাইয়ের জাকজমকের মাঝে সবচেয়ে বড় পর্দাফাঁস হয়েছিল। অন্যায় তার শিখরে পৌঁছে নগ্ন হয়ে গিয়েছিল, এবং হিরোর জন্য কোনো কেপ বা বিশেষ পোশাকের প্রয়োজন ছিল না। শুধু একটি ভাড়ার স্যুট আর এক বুক ভরা আগুনই যথেষ্ট ছিল। পুলিশের সাইরেন হোটেলের অর্কেস্ট্রা আর মানুষের কানাঘুষাকে ছাপিয়ে দিল। সাদা আর নীল রঙের পুলিশ ভ্যান রেড কার্পেটের ঠিক সামনে এসে থামল। লাল নীল বাতি ঘুরছিল, যা একটি আসল ভূমিকম্পের সংকেত ছিল। দরজা আবার খুলল, কিন্তু এবার কোনো ভুক্তভোগী নয়, বরং আইন ভেতরে এলো। একজন কঠোর চেহারার পুলিশ ইন্সপেক্টরের নেতৃত্বে টিম দ্রুত হলের ভেতর ঢুকল। তারা সেখানকার ঐশ্বর্যে প্রভাবিত ছিল না, তাদের লক্ষ্য স্থির ছিল, কারণ বিক্রম দুদিন আগেই তার নেটওয়ার্কের মাধ্যমে প্রমাণ ওপর মহল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আরিয়ান মালহোত্রা, মিসেস নীলমালা মালহোত্রা। ইন্সপেক্টর নাম ধরে ডাকলেন। আওয়াজটি কোনো রায়ের মতো প্রতিধ্বনিত হল। আপনাদের হত্যার চেষ্টা, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। আমাদের সাথে চলুন। আরিয়ান, যে কিছুক্ষণ আগে পর্যন্ত দুনিয়ার রাজা সেজেছিল, এখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পিছিয়ে গেল এবং শ্যাম্পেনের পিরামিডের সাথে ধাক্কা খেল, যার ফলে গ্লাসগুলো পড়ে ভেঙে গেল। এটিই ছিল তার সাম্রাজ্য পতনের একদম সঠিক দৃশ্য। তুমি আমাকে গ্রেফতার করতে পারো না। আমি চেয়ারম্যান, আমার কাছে টাকা আছে, আমার জানাশোনা আছে। আরিয়ান চিৎকার করে উঠল। ঘাবড়ে গিয়ে তার কণ্ঠস্বর চিৎকার হয়ে গেল। সে ফোন বের করার চেষ্টা করল, কিন্তু দুজন হাবিলদার সাথে সাথে তাকে জাপটে ধরল এবং হাত পেছনে মুচড়ে দিল। হাত করা পড়ার ক্লিক শব্দ ওই খারাপ মানুষটির সব অহংকার শেষ করে দিল। যে হাতগুলো কোটি টাকার চেক সই করেছিল এবং নিজের স্ত্রীকে মারার চেষ্টা করেছিল, এখন সেগুলো অসহায়ভাবে বন্দী ছিল। মিসেস মালহোত্রা, ওই খানদানের আয়রন লেডি, এখন মেঝেতে বসেছিলেন।
মেকআপ চোখের জলের সাথে ধুয়ে গিয়েছিল। বার্ধক্য আর ভয় বলিরেখায় ফুটে উঠছিল। তিনি প্রতিবাদ করেননি, শুধু শূন্যে তাকিয়েছিলেন। হয়তো ওই মুহূর্তে তিনি কর্মফলের মানে বুঝতে পেরেছিলেন। জীবনভর ষড়যন্ত্র আর সম্পদের ক্ষুধা তাকে এখানে নিয়ে এসেছিল, শত শত মানুষের সামনে, রিক্ত হস্তে এবং অপমানিত অবস্থায়। যখন পুলিশ আরিয়ান আর তার মাকে নিয়ে বাইরে বেরোল, তখন ক্যামেরার ফ্ল্যাশ লাইট তাদের ওপর গুলির মতো বর্ষিত হচ্ছিল। তাদের মাথা নিচু করে হাঁটতে হলো। ওই ক্যামেরাগুলো, যা একসময় তাদের ধনাঢ্যতা দেখানোর জন্য ছিল, এখন তাদের বদনামের হাতিয়ার হয়ে গেল। কেউ তাদের ওপর করুণা করছিল না। ভিড়ের ঘৃণা আর তিরস্কার ভরা চাহনি তাদের ওই আত্মসম্মানটুকু চিবিয়ে খাচ্ছিল, যা তারা অনেক আগে বিক্রি করে দিয়েছিল। ওই রাতে এবং পরের দিন সকালে মিডিয়ায় তুফান বয়ে গেল। প্রতিটি বড় খবরের কাগজের হেডলাইন ছিল, রিয়েল এস্টেট টাইকুনের স্ত্রীকে মারার ষড়যন্ত্র ফাঁস, মৃত্যুর মুখ থেকে ফেরা পুত্রবধূ, খুলল শ্বশুরবাড়ির কালো সত্যি। এর আর্থিক প্রভাব সাথে সাথে এবং ভয়ানকভাবে পড়ল। আরিয়ানের কোম্পানির শেয়ার, যা নতুন প্রজেক্টের হাওয়ায় উড়ছিল, পরের দিন বাজার খুলতেই মুখ থুমড়ে পড়ল। বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করল। ব্যাংকগুলো অ্যাকাউন্ট সিল করে দিল এবং ঋণ ফেরত চাইল। যে সাম্রাজ্য মজবুত মনে হচ্ছিল, তা সত্য আর আইনের একটি আঘাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ওদিকে পুলিশ স্টেশনে আনিয়া জবানবন্দি দিচ্ছিল। সে প্রতিটি কথা পরিষ্কারভাবে জানালো। আসল উইল আর প্রমাণ সঁপে দিল। তার প্রতিটি শব্দ আরিয়ান আর তার মায়ের জন্য জেলের দরজা বন্ধ করে দিচ্ছিল। কিন্তু আনিয়ার মনে প্রতিশোধের কোনো তিক্ততা ছিল না, শুধু একটি হালকা ভাব ছিল। একটি বোঝা, যা ৩ বছর ধরে তার বুকে ছিল, তা নেমে গেল। সে নিজের সম্মান, নিজের বাবার মেহনতের কামাই এবং সবথেকে বড় কথা, কোনো ভয় ছাড়াই মাথা উঁচু করে বাঁচার অধিকার ফেরত পেয়েছিল। বিক্রম বাইরে করিডোরে দাঁড়িয়েছিল, হাতে সিগারেট ছিল, কিন্তু জ্বালায়নি। সে কাচের দরজার ওপার থেকে আনিয়াকে শান্ত মনে সই করতে দেখল। সে হাসল, একটি সন্তুষ্ট হাসি। তার কাজ শেষ হয়েছে, সে তার কথা রেখেছে। তাকে অন্ধকার সুড়ঙ্গ থেকে বের করে আলোর পথ দেখিয়েছে। দুনিয়ার ইনসাফ পেতে দেরি হতে পারে, কিন্তু আসে ঠিকই। আরিয়ানার তার পরিবার শুধু টাকা হারায়নি। টাকা তো আবার কামানো যেতে পারে, কিন্তু যে সম্মান আর বিশ্বাসযোগ্যতা তারা খুইয়েছিল, তা আর কোনোদিন ফিরবে না। জেলের লম্বা রাত আর সমাজের ঘৃণা, এটিই ছিল ওই অপরাধের সঠিক মূল্য। যখন আনিয়া পুলিশ স্টেশনের বাইরে এলো, তখন মুম্বাইয়ের রোদ প্রখর হয়ে উঠেছিল। সে স্বাধীনতার নিঃশ্বাস নিল, না ফিনাইলের গন্ধ, না লুকোনোর ভয়। সে দেখল যে বিক্রম একটি পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই একই ভরসা ছিল। হয়েছে? বিক্রম শুধু এইটুকুই জিজ্ঞেস করল। হয়েছে। আনিয়া মাথা নাড়ল। চোখে জল ছিল, কিন্তু মুখে হাসি ফুটেছিল। সব শেষ হয়েছে। অন্যায় এখন শ্রীঘরের ভেতরে। তারা দুজনেই ওই ভিড়ভাট্টা রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। তুফান কেটে গেছে। বৃষ্টির পর যা অবশিষ্ট ছিল, তা ছিল নিখাত সত্য। একটি ট্র্যাজেডি দিয়ে শুরু হওয়া গল্পের সমাপ্তি হল একটি সুখদ মোড়ে, শুধু সাহস আর সততার জোরে। বিক্রম আনিয়াকে দেখল, তারপর নীল আকাশের দিকে তাকিয়ে মনে মনে ওপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল, যে তাকে সঠিক কাজ করার সুযোগ দেওয়ার জন্য। এটি প্রমাণ করার সুযোগ যে এই স্বার্থপর দুনিয়াতেও সত্যের জায়গা আছে, এবং ভালো মানুষরা কোনোদিন একা হয় না। বছরের শেষ দিনগুলোতে মুম্বাইয়ের ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল, কিন্তু নদীতীরের বিকেলের রোদ আজ খুব সোনালি আর উষ্ণ লাগছিল। মিঠি নদী, যা ওই রাতে একটি রাক্ষসের মতো উত্তাল ছিল, আজ শান্তভাবে বয়ে যাচ্ছিল। জলের ওপর রোদ সোনার মতো চমকাচ্ছিল। বিক্রম নিজের পুরনো বাইক ঠিক সেই জায়গায় থামালো যেখানে সে আনিয়ার হাত দেখেছিল। সে ইঞ্জিন বন্ধ করল এবং হেলমেট খুলল। বাতাস তার চুলে খেলা করতে লাগল। সে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দূরে আকাশচুম্বী ভবনগুলো দেখতে লাগল। আজ সে তার ইউনিফর্ম নয়, বরং একটি সাধারণ পোলো টি শার্ট আর জিন্স পরেছিল। সে সেই একই বিক্রম ছিল, কিন্তু তার চোখে এখন দারিদ্র্যের লজ্জা ছিল না। গত কয়েকদিনের ঘটনা তাকে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে দিয়েছিল। সে এখন আরও মজবুত এবং আত্মবিশ্বাসী ছিল। পেছন থেকে কদমের আওয়াজ আর বেলি ফুলের সুগন্ধ এলো, সেই একই সুগন্ধ যা বিক্রমের ছোট কামরায় ওই কদিন মিশেছিল। আনিয়া তার পাশে এসে দাঁড়াল। তার চুল বাতাসে উড়ছিল। এখন না তো সে কোনো ভীত ভুক্তভোগী ছিল, আর না কোনো কোর্টে লগাই করা কঠোর মহিলা। আজ সে সৌম্য আর শান্ত ছিল। সে রেলিংয়ে হাত রাখল এবং নিচে বয়ে যাওয়া জলের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, যদি ওই রাতে আপনি না থামতেন, তবে হয়তো আজ আমি এই নদীর অংশ হয়ে যেতাম। বিক্রম ঘুরল এবং সেই পুরনো সরল হাসি দিল। আপনার দানাপানি বাকি ছিল ম্যাডাম, যমরাজ নিতে মানা করে দিয়েছে।
আর তাছাড়া আমরা মুম্বাইওয়ালারা বিপদ দেখে মুখ ফিরিয়ে নিই না। আনিয়া মাথা নাড়ল, তার চোখে গভীর কৃতজ্ঞতা। সবাই আপনার মতো হয় না বিক্রম ভাই। এই শহরে মানুষ পুলিশ আর ঝামেলা দেখে ভয় পায়, বিবেকের মৃত্যুতে ভয় পায় না। আপনি শুধু আমার জীবন বাঁচাননি, আমাকে মানবতার ওপর ভরসা করতে শিখিয়েছেন। সেই নিজের দামি ব্যাগ থেকে একটি মোটা খাম বের করল। বিক্রমের সেটি খোলার প্রয়োজন ছিল না, সে জানত তাতে কি আছে, একটি চেক বা ক্যাশ। এত বড় অঙ্কের টাকা যা হয়তো সে পুরো জীবন বাইক চালিয়েও কামাতে পারত না। আনিয়া দুহাতে খামটি তার দিকে বাড়িয়ে ধরল। বিক্রম ভাই, আমি জানি আপনি এটি টাকার জন্য করেননি, কিন্তু এটি আমার পক্ষ থেকে একটি ছোট ভেট। আমার জীবন আর যে সম্পত্তি আমি ফেরত পেয়েছি তার সামনে এটি কিছুই নয়। আমি চাই আপনি এটি দিয়ে নিজের জীবন বদলে ফেলুন, নিজের মায়ের ঘর ঠিক করান বা কোনো ব্যবসা শুরু করুন। আপনি এই রোদ আর বৃষ্টির চাকরির চেয়ে ভালো কিছুর অধিকার রাখেন। বিক্রম খামটির দিকে তাকাল, তারপর আনিয়ার চোখের দিকে। সেখানে কোনো অহংকার ছিল না, সে দয়া করছিল না, সে সত্যি সত্যি তার খুশি চাইছিল। বিক্রমের মনে এক মুহূর্তের জন্য দোলাচল হল। এই টাকা তার সব মুশকিল দূর করতে পারত, তার মায়ের চিকিৎসা, দারিদ্র্য থেকে মুক্তি। এটি একটি অনেক বড় প্রলোভন ছিল। কিন্তু তারপর সে খুব নরমভাবে আনিয়ার হাত ফিরিয়ে দিল। তার অস্বীকার করার মাঝে রুক্ষতা ছিল না, বরং সম্মান ছিল। আনিয়াজি, বিক্রমের কণ্ঠস্বর গম্ভীর ছিল, আপনি সঠিক বলছেন। আমার টাকার প্রয়োজন আছে, কার নেই, কিন্তু এই টাকা আমি নিতে পারব না। আনিয়া অবাক হয়ে গেল, কেন? বিক্রম নদীর দিকে তাকাল। ওই রাতে আমি আপনাকে এই জন্য বাঁচিয়েছিলাম কারণ আপনি একজন মানুষ ছিলেন, এই জন্য নয় যে আপনি কোটিপতি ছিলেন। গত কয়েকদিনে আমি অন্যায়ের বিরুদ্ধে এই জন্য লড়াই করেছি কারণ আমি বিচার দেখতে চেয়েছিলাম। আজ যদি আমি এই টাকা নিয়ে নিই তবে আমাদের মাঝের এই সম্পর্কটি একটি সওদা বা কেনাবেচায় পরিণত হবে। আমি আমার বিবেক বিক্রি করতে চাই না, চাই তার দাম যত বড়ই হোক না কেন। আমি চাই যখনই আমি এই ঘটনাটি মনে করব তখন যেন গর্বে মাথা উঁচু করতে পারি যে আমি একজন পুরুষের মতো কাজ করেছি, কোনো পুরস্কারের লোভে নয়। আনিয়া স্তব্ধ হয়ে গেল। সে এমন এক দুনিয়ার মেয়ে ছিল যেখানে প্রতিটি সম্পর্কের দাম হয়। বিক্রমের এই প্রত্যক্ষান তার কাছে এক ঝলক পাটকা বাতাসের মতো ছিল। ওই গরিব মানুষটিকে তার হঠাৎ খুব ধনী আর বড় মনে হতে লাগল। ওই ধন যা পোশাক দিয়ে নয়, বরং চরিত্র দিয়ে আসে। বিক্রম পকেট থেকে একটি দুমড়ানো মোচড়ানো কাগজ বের করল, যার উপর কলম দিয়ে কিছু লেখা ছিল। সে হাসতে হাসতে আনিয়াকে দিল। কিন্তু হ্যাঁ, হিসাব পরিষ্কার হওয়া উচিত। বন্ধুত্ব নিজের জায়গায় আর ব্যবসা নিজের জায়গায়। এটি ওষুধ, ব্যান্ডেজ, খিচুড়ি আর ডাক্তারখানাকে দেওয়া অগ্রিম টাকার বিল, সব মিলিয়ে ৩,২৫০ টাকা হয়েছে। আপনি আমাকে শুধু এইটুকুই দিন। মনে করুন একটি স্পেশাল রাইডের ভাড়া ছিল। আনিয়া ওই কাগজটির দিকে তাকালো, যার ওপর আঁকাবাঁকা লেখায় ধনেপাতা আর অ্যান্টিবায়োটিকের হিসাব ছিল। তার চোখ দিয়ে জল উপচে পড়ল, কিন্তু সে হেসে দিল। ঠিক আছে, আমি শোধ করব, একটি পয়সা। সে পার্স থেকে টাকা বের করল এবং বিক্রমকে দিল। বিক্রম সেগুলো গুনল, তৃপ্তি সহকারে পকেটে রাখল এবং এমন খুশি হল যেন লটারি লেগেছে। চলুন, এবার হিসাব সমান। সে তালি দিল। আপনি যান, নিজের কোম্পানি সামলান, আর ওই খারাপ লোকগুলোকে আর মাথা তুলতে দেবেন না। আর আপনি? আনিয়া জিজ্ঞেস করল। আপনি কি এখনও বাইক চালাবেন? বিক্রম মাথা নাড়ল, চোখে নতুন জেল্লা ছিল। না, এই ঘটনা আমাকে শিখিয়েছে যে আমিও লিডার হতে পারি। আমি, বান্টি আর বালাকাকা ভেবেছি আমরা মিলে একটি ছোট সার্ভিস স্টেশন খুলব, রিপেয়ারিং, ডেলিভারি আর বিশ্বস্ত বাইক ট্যাক্সি। আমরা বয়স্ক আর শিশুদের জন্য সেফ রাইড দেব। আমাদের পুঁজি হবে আমাদের বিশ্বাস, ছোট হবে কিন্তু নিজের হবে, কারো কাছে মাথা নিচু করতে হবে না। আনিয়া খিলখিল করে হেসে উঠল। আমার বিশ্বাস আপনি খুব সফল হবেন, আর যদি আমার অফিসের জন্য ডেলিভারি পার্টনারের প্রয়োজন পড়ে তবে প্রথম কন্ট্রাক্ট আপনিই পাবেন, পাক্কা ডিসকাউন্ট দেব। বিক্রম হাসল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, বিদায় নেওয়ার সময় এসে গেছে। দুই আলাদা দুনিয়ার মানুষ, একজন এসি কেবিনে যাবে, অন্যজন ধুলো মাখা রাস্তায়, কিন্তু তাদের মাঝখানের দূরত্ব মুছে গিয়েছিল। বিক্রম বাইকে বসল, হেলমেট পরল, ইঞ্জিনে সেই পুরনো আওয়াজ ছিল, কিন্তু চালক বদলে গিয়েছিল। যাওয়ার আগে সে আনিয়াকে দেখল, কোনো ফিল্মি ডায়লগ নয়, শুধু একটি বুঝদার হাসি আর মাথা নাড়িয়ে বিদায়। এটি ছিল সেই দুই বন্ধুর বিদায় যারা একসাথে তুফান দেখেছিল। বিক্রমের বাইক মুম্বাইয়ের ভিড়ে মিশে গেল, একটি ছোট আলো যা এগিয়ে চলছিল। আনিয়া ততক্ষণটাকে দেখতে থাকল যতক্ষণ না সে আড়ালে চলে গেল। সে দীর্ঘশ্বাস নিল। মুম্বাই এখনও সেই একই ছিল, শোরগোল আর কারসাজিতে ভরা।
কিন্তু ওই সরু গলি আর টিনের চালের নিচে বিক্রমের মতো মানুষও ছিল, যারা মনে করিয়ে দেয় যে মানুষ গরিব হতে পারে, কিন্তু তার বিবেক গরিব হওয়া উচিত নয়। স্বাভিমানী সেই সম্পদ যা নিয়ে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে। বাইক চালক বিক্রম আর ধনী মেয়ে আনিয়ার গল্প এখানে শেষ হয়, কিন্তু ওই কালো রাতে জ্বলে ওঠা মানবতার মশাল আমাদের হৃদয়ে সব সময় জ্বলতে থাকবে। বিক্রমের সবচেয়ে সুন্দর কাজ প্রাণ বাঁচানো ছিল না, বরং শেষ মুহূর্তে ওই সম্পদকে প্রত্যাখ্যান করা ছিল। সে প্রমাণ করে দিয়েছে যে না খেয়ে থাকব, তবুও মাথা নত করব না। টাকা বিছানা কিনতে পারে, ঘুম নয়। মানবতার দাম লাগানো যায় না। এই ছুটন্ত দুনিয়ায় এই গল্পটি একটি আশা যে সততা এখনও বেঁচে আছে। যদি আপনি বিক্রমের জায়গায় হতেন, তবে আপনার কি এতটুকু সাহস হতো যে নোটের বান্ডিল প্রত্যাখ্যান করে শান্তিকে বেছে নিতেন? নিজের শহরের নাম লিখে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ম্যাজিক্যাল রাইডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শোনার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের বিক্রম আর আনিয়ার এই গল্পটি কেমন লেগেছে? বিক্রমের সততা আর আনিয়ার সাহস কি আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে? আমাদের কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা এটিও জানতে চাই যে আপনারা দুনিয়ার কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। দয়া করে কমেন্ট বক্সে নিজের শহর বা রাজ্যের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি যে আমাদের এই পরিবার কোথায় কোথায় ছড়িয়ে আছে। আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে আপনি এবং আপনার পুরো পরিবার সব সময় সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের জীবনে সব সময় সুখ শান্তি বজায় থাকুক। ভগবান আপনাকে প্রতিটি বিপদের সাথে লড়ার শক্তি দিন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছেও এমন কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকে, বা আপনারা নিজেদের চোখে মানবতা আর মঙ্গলের কোনো ঘটনা দেখে থাকেন, তবে সেটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমরা আপনাদের গল্প দুনিয়াকে শোনাতে চাই, কারণ ভালো গল্পই সমাজে আশার আলো জাগায়। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।